আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। আজকের লাইভ ক্লাসে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা একদম অ্যাডমিশনে যত কঠিন লেভেলের কারক থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করব না, বাট আমরা আজকে কারকের বেসিকটা শিখব, যাতে করে কারক হোক কিংবা বিভক্তি হোক, অ্যাডমিশন লেভেলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা খুব সহজে সঠিক উত্তরটাতে পৌঁছাতে পারি। ক্লাসের শুরুতেই আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ফারহান সাকিব এবং আমি 10 মিনিট স্কুলের একজন বাংলা শিক্ষক। আমি দেখি আমাদের সাথে ক্লাসে কারা কারা জয়েন করেছে। তোমরা তোমাদের কলেজের নামগুলো আমাদের ক্লাস ডিসকাশনে লিখে জানাও, যাতে করে আমি বুঝতে পারি আমাদের আজকের এই ক্লাসের পরিসরটা আসলে কত বড়। ওকে, ওয়ালাইকুম আসসালাম ইশরাত জাহান, সামিরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাইয়া, কেমন আছেন বলেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জুবাইর বিন জাকির, ওয়ালাইকুম আসসালাম। আমাদের নিয়মিত শিক্ষার্থী জাকির, আচ্ছা, তারপর আলামিন জয়েন করেছে আমাদের সাথে। আরো অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে জয়েন করেছে। আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো, যাতে আমি বুঝি যে আমার আজকের ক্লাসে আসলে কোন কোন কলেজের স্টুডেন্টরা আছে। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা, জুবাইদা, সামিয়া ইসলাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? তোমাদের কি অবস্থা? কার কি পড়ালেখা চলছে কেমন সেটাও আমাকে জানাতে পারো। ওকে, গভর্নমেন্ট কলেজ গুইমারা থেকে ইশরাত জাহান জয়েন করেছে আমাদের সাথে। তারপরে ওয়ালাইকুম আসসালাম মিম আক্তার। পঞ্চগড় থেকে আলামিন জয়েন করেছে আমাদের সাথে। আলামিন, তোমার কলেজের নাম কি? নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে মিম আক্তার জয়েন করেছে আমাদের সাথে। ওকে, মিরেডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা খুলনা থেকে জয়েন করেছে সামিরা ইসলাম। নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে সামিয়া ইসলাম আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, জুবাইর বিন জাকির, কই তোমার কলেজের নাম তো বললা না জাকির, বাকিরা কোথায়? নরসিংদী গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ভাই আপনি কোন কলেজে ছিলেন? আমি ছিলাম ঢাকা কলেজের। ঢাকা কলেজ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বলা চলে। বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা থেকে সৈয়দ শাহরিয়ার সৌরভ বলছে। ওকে, শাহরিয়ার সৌরভ, তোমাকে আমাদের ক্লাসে ওয়েলকাম। তো তোমাদের বাকি বন্ধুরাও জয়েন করে ফেলুক। ইন দা মিন টাইম আমরা আমাদের ক্লাস শুরু করব ঠিক যখন 7টা বাজবে তখন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রকস্টার কারক, ঠিক আছে? কারণ রকস্টাররা যেরকম সব সময় দেখা দেয় না, বিশেষ বিশেষ অকেশনে দেখা দেয়, আমাদের কারকও কিন্তু বিশেষ বিশেষ অকেশনে দেখা দেয়, এবং সেই বিশেষ অকেশনটা হচ্ছে আমাদের অ্যাডমিশন সিজন। তো আমি ভাবলাম তোমরা অ্যাডমিশনে গিয়ে এমনিতেই অনেক নতুন নতুন পড়ার চাপ থাকে, তোমরা যদি অ্যাডমিশনে গিয়ে কারক শিখতে চাও আরো মাথায় প্রেশার বেশি হবে, এই জন্য আগেই শিখে ফেলি ভাবলাম। তো আমরা নামাজের জন্য না, আমরা আজানের জন্য 1 মিনিট বিরতি দিই। আজানের বিরতি 1 মিনিট। তোমরা কমেন্ট করে তোমাদের কলেজের নামগুলো জানাও।
অলরাইট, সো আজানের বিরতি শেষ, আমরা আবার আমাদের ক্লাসে চলে আসলাম এবং আমরা এখান থেকে আমাদের পড়ার মূল আলোচনা যেটা সেটা নিয়ে শুরু করে দিব। সো ইন দ্য মিন টাইম কয়েকজন আমাকে সালাম দিয়েছো, যেমন মাইশা ওয়ালাইকুম আসসালাম, তাসনিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেন বলছিলাম কারককে রকস্টার? কারণ রকস্টার যারা মানে একদম সবার, যাদের অনেক ফ্যান, অনেক সেলিব্রিটি যারা, তাদেরকে যেরকম সবসময় দেখা যায় না, বিশেষ বিশেষ অকেশনে হয়তো বা কোনো কনসার্টে বা কোনো একটা বিশেষ প্রোগ্রামে দেখা যায়, আমাদের কারককেও কিন্তু সবসময় দেখা যায় না। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল সমাস, আমাদের ভয় লাগে সমাস, ঠিক আছে, কিন্তু সমাস অনেক অনেক পরীক্ষায় আসে, মানে সমাস তোমাদের এসএসসি কলেজের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, এইচএসসি সব জায়গায় আসে, অ্যাডমিশন টেস্ট। কিন্তু কারক সব অকেশনে দেখা যায় না, কারককে দেখা যায় আমরা মূলত গিয়ে দেখবো হচ্ছে অ্যাডমিশনে। তো আমি চিন্তা করলাম অ্যাডমিশনে এমনিতে যেহেতু অনেক নতুন নতুন পড়ার প্রেশার থাকে, তাই অ্যাডমিশনে যদি আমরা কারকের মতো আরো একটা নতুন টপিক এক্সপ্লোর করতে চাই বা পড়তে চাই, শুধু শুধু আমাদের ব্রেইনের উপর একটা কম সময়ের উপর বেশি প্রেশার নেওয়া লাগবে। এই জন্য তোমাদের জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা তোমাদেরকে কারকটা ফ্রিতে লাইভ ক্লাসে আগেই পড়িয়ে দিব। চলো আজকে আমরা কারকটা শিখে ফেলি, কারকের বেসিক। কারক শব্দটার সাথে একটা শব্দ অঙ্গাঙ্গী ভাবে মানে একদম ওতপ্রোত ভাবে জড়িত, সেটা হচ্ছে বিভক্তি। আমরা যারা সমাস আগে পড়েছি আমরা জানি যে তৎপুরুষ সমাস যখন নির্ণয় করতে হয়, তো ওই তৎপুরুষ সমাসটা কি দ্বিতীয় তৎপুরুষ নাকি তৃতীয় তৎপুরুষ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী নাকি সপ্তমী, কোন তৎপুরুষ সমাস, এটা নির্ণয় করার জন্য তৎপুরুষ সমাসে আমাদের কি ফিগার আউট করতে হয়? আমাদেরকে ফিগার আউট করতে হয় এটা কোন বিভক্তি। সো আমরা সমাস পড়ার সময় বিভক্তিটা কিছুটা আলোচনা করেছি, তবে আজকে কারকের সাথে বিভক্তির কি সম্পর্ক সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা কুইজ দিয়ে শুরু করব টু চেক যে আসলে তোমাদের কারক নিয়ে কার কি আইডিয়া। ঠিক আছে, কারক নিয়ে কার কি আইডিয়া এটা আমরা একটু চেক করি। ফার্স্টে আমি একটা পোল তোমাদেরকে একটু দিয়ে দিই। প্রথমে একটা পোল আমি তোমাদেরকে দিয়ে দেই। ওকে, দেখো তোমাদের কাছে পোলটা গেল এই মাত্র। হ্যাঁ, এইবার দেখো তোমরা প্রশ্নটা, শিশুটি খেলা করে, এই বাক্যে খেলা কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? শিশুটি খেলা করে, কি খেলা করে, এই খেলাটা কোন কারক এবং কোন বিভক্তি? আচ্ছা, এখানে দেখো সম্প্রদান, করণ, কর্ম, কর্তা, চারটা আলাদা আলাদা কারক দেওয়া আছে। সো তুমি যদি ইভেন এখানে যদি তুমি বিভক্তি নাও পারো, আসলে এই প্রশ্নটা উত্তর করার জন্য বিভক্তি পারা লাগবে না, কারণ এখানে বিভক্তি সবগুলোতেই শূন্য বিভক্তি দেওয়া আছে। কারণ এখানে খেলার সাথে র অথবা এর ইত্যাদি কোনো কিছুই কোনো বিভক্তি যুক্ত হয় নাই, তার মানে বুঝতে পারছো এটা শূন্য বিভক্তি। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সম্প্রদান, এটা কি করণ, এটা কি কর্ম, নাকি এটা কর্তা? কোনটা হবে এটা? এটা সম্প্রদান হবে না। কেন সম্প্রদান কেন হবে না? কারণ সম্প্রদান বলতে সাধারণত কোনো কিছু সত্য ত্যাগ করে দান বোঝায়। সত্য বুঝো, ওই যে কপিরাইট আছে না, মানে আমার একটা অধিকার আছে একটা সম্পত্তির উপর, সেটাকে বলা হচ্ছে সত্য। ওইটা ত্যাগ করে যদি আমি কাউকে কোনো কিছু দান করি তাহলে সেটাকে সম্প্রদান কারক বলা হয়। তো এখানে খেলা, খেলা তো কাউকে দান করা কিছু বোঝাচ্ছে না, সো আমরা ফার্স্ট এই সম্প্রদানটা কেটে বাদ দিয়ে দিতে পারি। এখন শিশুটি খেলা করে, করণ কারক কখন হয়? যখন কোনো কিছু একটা দ্বারা বা কোনো কিছু একটা দিয়ে কিছু একটা হয়। যেমন আমি কলম দিয়ে লিখি। এখন এখানে যদি থাকতো শিশুটি ব্যাট দিয়ে, শিশুটি কি দিয়ে? ব্যাট দিয়ে খেলে। ঠিক আছে, শিশুটি ব্যাট দিয়ে খেলে, তাহলে এই যে ব্যাট দিয়ে, এটা হতে গিয়ে আমাদের করণ কারক। কিন্তু খেলা দিয়ে কিছু একটা করা তো আসলে এখানে মেনশন করা নাই, সো এটাও আমাদের হবে না। তারপর দেখো কর্তায় শূন্য হবে কিনা। কর্তা কোনটা? কর্তা বলতে একদম সিম্পলি যদি বলি, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। কর্তা মানে কি ভাইয়া? কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। যখন
একটা বাক্যে একজন মানুষ বা একটা সাবজেক্ট কর্মটা সম্পাদন করে, যে থাকে সেন্টেন্সের সাবজেক্ট, তাকে বলা হচ্ছে কর্তা। যে কর্ম সম্পাদন করে, ক্রিয়াটা যে সম্পাদন করে তাকে কর্তা বলা হয়। এখন এখানে দেখো শিশুটি খেলা করে, এখানে খেলা তো কর্তা না, কর্তা হচ্ছে শিশুটি। তাহলে আমরা কর্তাটাও নিতে পারছি না। তাহলে এবার বলো তো বাকি কি থাকছে? বাকি থাকছে একমাত্র কর্মে শূন্য। সো কর্ম নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। জাস্ট ফার্স্টে একটু তোমরা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে দেখো যে কোনটা কিভাবে আইডেন্টিফাই করা যায়। সো কারেক্ট আনসারটা দেখে নিই, কর্মে শূন্য। আমরা এইবার একটু দেখে নেই যে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। ফার্স্ট হয়েছে মিজানুর রহমান, সেকেন্ড হচ্ছে জুবায়ের বিন জাকির এবং থার্ড হয়েছে ইশরাত জাহান। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। ওকে, তারপরে যাই। এইবার আমরা ফার্স্ট একটু বিভক্তিগুলো চিনে নেব। আমরা বিভক্তিগুলো চিনে নেব। তোমরা ফার্স্টে আমাকে একটা জিনিস বলো, তোমরা প্রথমে আমাকে একটা জিনিস বলো ক্লাস ডিসকাশনে যে তোমরা বিভক্তি চেনো কারা কারা। বিভক্তি যেমন কি কি বিভক্তি আছে, যেমন হচ্ছে র অথবা এর, হতে, হইতে, ঠিক আছে, তারপর হচ্ছে দ্বারা অথবা দিয়ে, এরকম আরো। এমনকি যদি কোনো কিছু না থাকে শূন্য, আবার যদি অ, এগুলো কিন্তু বিভক্তি। ওগুলোতেও আমরা যাব। তোমরা আমাকে ফার্স্টে বলো যে ভাইয়া বিভক্তি চিনি কারা কারা, কারা কারা বিভক্তি চিনি। আচ্ছা, যারা যারা একটু লেট করে ফেলেছো কোনো সমস্যা নাই, আমরা খুব বেশি দূর পড়াই নাই, আমরা জাস্ট মাত্র শুরু করেছি, একদম শুরুই করেছি আমরা বিভক্তির আলোচনা দিয়ে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা বিভক্তি চেনো কারা কারা, এর আগে বিভক্তি দেখেছো, বিভক্তির একটা চার্ট আছে, একটা টেবিল আছে, এটা সম্পর্কে কার কার আইডিয়া আছে? মুখস্থ পারতেই হবে সবগুলা, এমন কোনো বাধা ধরার নিয়ম নাই, পড়তে পড়তে আমরা পারবো, তাই না? আমরা তো মাত্র শুরু করলাম। আমাদের এখনই যে আমরা একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাব, কারকের উপর আমাদের একটা করে পিএইচডি ডিগ্রি থাকবে, এমনটা তোমাদের কাছ থেকে আমার প্রত্যাশা না। জাস্ট সিম্পলি বলো যে কারকের বিভক্তি সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। ওকে, আমি আচ্ছা। মুশফিকা নাজনীন মিম বলেছে ও কারক সম্পর্কে জানে। রুমানা বলেছে, রুমানাও হাত তুলেছে। চিনি না স্যার বলছে পাপড়ি। আচ্ছা ঠিক আছে, পাপড়ির জন্য আমরা আজকে বিভক্তিটা নতুন করে একবার দেখাবো। আমি চিনি ভাইয়া। তাসনিয়া বলেছে ভেরি গুড, যারা যারা অলরেডি জানো পারো। আর যেমন আলামিন বলছে ভাইয়া চিনি না, কোনো সমস্যা নাই, আমরা চেনার জন্য, আমরা পারার জন্যই তো ক্লাস এসেছি, তাই না? আমরা যদি সবকিছু পারতামই তাহলে কি আমরা ক্লাস করতাম? তাহলে তো আমরা ক্লাস করতাম না, আমরা ক্লাস করাতাম, তাই না? সো আমরা যেহেতু পারি না, এই জন্য আমরা একসাথে পড়তে আসছি। ওকে, সো অনেকের আইডিয়া আছে, আবার অনেকের আইডিয়া নাই। তো চলো আমরা একটু বিভক্তিটা দেখে নেই। বিভক্তি হচ্ছে মূলত মোটা দাগে দুই প্রকার। মোটা দাগে বিভক্তি কয় প্রকার? মোটা দাগে বিভক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি, যেটার অপর একটা নাম হচ্ছে নাম বিভক্তি, তির্যক বিভক্তি, কারক বিভক্তি। আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। একদম সিম্পল করে যদি বলি, আমরা কি ক্রিয়াপদ চিনি? ক্রিয়াপদ কোনটা? যেটা যেই পদটা কোনো কিছু একটা কাজের নাম বোঝায়, যেমন খাওয়া, লেখা, পড়া, দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি। যে কোনো একটা কাজের নাম যখন বোঝায় সেটাকে বলা হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়াপদের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা সিম্পল ভাবে বুঝতে পারি, সেগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর যে বিভক্তিগুলো ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো একটা পদের সাথে যুক্ত হয় সেগুলোকে আমরা শব্দ বিভক্তি বলতে পারি, নাম বিভক্তি বলতে পারি, তির্যক বিভক্তি বলতে পারি, এমনকি কারক বিভক্তিও বলতে পারি। সো আমরা বিভক্তিগুলো একটু দেখে নেই। বাংলায় নাম বিভক্তি, আমরা নাম বিভক্তি নিয়ে মূলত আলোচনা করব, কারণ নাম বিভক্তির উপর নির্ভর করেই আমরা একটা শব্দ একটা বাক্যে যখন ব্যবহৃত হয় এটা কি কারক নাকি এটা বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি, এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা প্রথমে একটু বিভক্তিগুলোর ক্যাটাগরি দেখি। প্রথমা, দ্বিতীয়া, দ্বিতীয়া এদিকে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিভক্তি রয়েছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কি ভাইয়া? এটা একটু যদি তোমাদেরকে বোঝাই, শূন্য বিভক্তি কি ভাইয়া? দেখো, আমরা যখন শব্দ নিয়ে আলোচনা করি বা আমরা যখন পদ নিয়ে আলোচনা করি, তোমরা কি এই আলোচনাটা কখনো শুনেছো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে? তার মানে আমি যদি বলি রহিম, শুধু রহিম বললাম,
ঠিক আছে, এটা কি পদ? রহিম এটা কি পদ? তোমরা বলো তো, ক্লাসে একটু বলো এটা কি পদ? আর মনে করো এখানে বললাম রহিম এর ভাই, রহিমের ভাই ভালো খেলে। এখন আমাকে বলো এটা কি পদ? আর এটা কি পদ? কোনটা পদ? এটা হলো গিয়ে তোমাদের বাক্য নাম্বার 1, সরি এটা হলো তোমাদের অপশন নাম্বার 1, আর এটা হলো গিয়ে তোমাদের অপশন নাম্বার 2। তোমরা আমাকে বলো যে এখানে কোনটা পদ, রহিম নাকি এইটা, মানে এইটা নাকি এইটা, কোনটা পদ? সাবজেক্ট। ওয়ালিদ বলছে সাবজেক্ট। না, এটা সাবজেক্টের আলোচনা না ওয়ালিদ, এটা হচ্ছে পদের আলোচনা করছি। কোনটা পদ? আমরা এই কথাটা তো অনেক পড়েছি, শুনেছি, বলেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ হচ্ছে পদ। এখন এখানে দেখো রহিমের ভাই ভালো খেলে, ভালো মনে করে ফুটবল খেলে। এখন এইখানে 4টা শব্দ রয়েছে, 4টা, ভাই, ভালো, খেলে এবং অবভিয়াসলি রহিমের। এখানে এই 4টাই পদ, এই 4টাই এখানে পদ। কেন এই 4টাই পদ এখানে? কেন এই 4টাই পদ? কারণ এই 4টা শব্দই বাক্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এইটা কি পদ? এই যে রহিম, এটা কি শুধু রহিম যদি ব্যবহার করে এটা কি পদ? এটা পদ না। এখন আমাকে বলতে পারবা তোমরা যে কেন রহিম পদ হলো না, কিন্তু এখানে রহিমের ভাই ভালো খেলে সবগুলা পদ হলো? কেন এমনটা হলো? কারণ হচ্ছে আমরা সাধারণভাবে যখন বলার সময় আমরা বলি যে বাক্যে ব্যবহৃত হয়েছে দেখে এইটাকে আমরা পদ বলবো। আসলে কিন্তু ব্যাপারটা তা না। বাক্যে যখন কোনো শব্দ ব্যবহৃত হয় অবধারিতভাবে তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়। কি যুক্ত হয়? তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়। প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়। এখন তোমরা যারা বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট তারা বলবা যে ভাইয়া রহিমের সাথে তো একটা এর আছে, বিভক্তি পেলাম, ভাইয়ের সাথে তো কিচ্ছু পাইলাম না, ভালোর সাথে তো কিচ্ছু পেলাম না, খেলের সাথে তো কিচ্ছু পেলাম না, তাই না? তাহলে ভাইয়া এগুলা কেন হচ্ছে পদ হলো? এগুলোর সাথে বিভক্তিটা কই? এই যে দেখো, যখন আমরা রহিম, মূল শব্দটা হচ্ছে রহিম, রহিমের সাথে যুক্ত হয়েছে কি? মূল শব্দটা হচ্ছে রহিম, রহিমের সাথে একটা বিভক্তি যুক্ত হচ্ছে এর, একটা দৃশ্যমান বিভক্তি, তাই তো? একটা দৃশ্যমান বিভক্তি মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা বিভক্তি আছে, এইটা পদ। কিন্তু যদি একটা শব্দের সাথে বাক্যে ব্যবহৃত হয়েছে এরকম একটা শব্দের সাথে আমরা কোনো দৃশ্যমান বিভক্তি দেখতে পাচ্ছি না, যেমন ভাইয়ের সাথে আমরা কোনো দৃশ্যমান বিভক্তি দেখতে পাচ্ছি না, ভালোর সাথে আমরা কোনো দৃশ্যমান বিভক্তি দেখতে পাচ্ছি না, তখন আমরা তারপরও যেহেতু এটা বাক্যে ব্যবহৃত হয়েছে আমরা ধরে নিব এখানে বিভক্তি আছে এবং সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এইভাবে করে লেখা হয়। আমরা কি এইবার বুঝতে পেরেছি? আমাদের একটা বেসিক কনসেপ্টের সমস্যা থাকে যে ভাই আমরা বুঝতে পারি না যে কেন এটাকে শব্দ বলা হচ্ছে, কেন এটাকে পদ বলা হচ্ছে, সকল পদই কেন শব্দ, সকল শব্দ কেন পদ নয়। আবার অনেকে একটুখানি বেশি জানি, আমরা জানি যে আসলে যখন বাক্যে ব্যবহৃত হবে কোন একটা শব্দ তখন সেটা পদ হবে, কিন্তু গ্রামাটিক্যালি কোন ফিচারের কারণে এমনটা হচ্ছে এটা আমরা বলতে পারি না। সো আশা করি আমরা আজকের ক্লাসে এই কনসেপ্টটা ক্লিয়ার যে কিভাবে বাক্যে বিভক্তি যুক্ত হওয়ার কারণে বাক্যের প্রত্যেকটা শব্দকে আমরা আলাদা আলাদা করে পদ বলি। ক্লিয়ার হলে একটু ক্লাস ডিসকাশনে বলে ফেলো ভাইয়া। ক্লিয়ার? সামিরা বলছে ক্লাসে জয়েন হতে পারছে না, কিন্তু ক্লাসে এসে তুমি কমেন্ট করছো যে ক্লাসে জয়েন হতে পারছো না, ক্লাসেই তো আছো তুমি। শূন্য বিভক্তি বুঝছো না? জি ভাইয়া। ফাহিম বলেছে জি ভাইয়া। ক্লিয়ার সবার কাছে? ডান। জাকির বলছে ক্লিয়ার, 3টি টিক চিহ্ন দিয়েছে সবুজ জাকির। ঠিক আছে, ওকে। সো এটা কি তোমরা স্ক্রিনশট নিতে চাও? নিতে চাইলে নিতে পারো, আমি সরে দাঁড়ালাম। এটা তোমরা স্ক্রিনশট নিতে চাইলে একটু নিতে পারো। এটা যেহেতু ক্লাসের স্লাইডে নাই, এক্সে তোমাদের রাফ করে দেখালাম, এটা সেভ থাকবে না, সো এইটা নিতে পারো। পাপড়ি সিনহা বলছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইটস মাই প্লেজার টু সার্ভ ইউ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে দেখো, তো এইগুলোই হচ্ছে আমাদের কি বিভক্তি? এইগুলোই হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। ওকে, এইবারে এই পার্টটা আমাদের একটুখানি মুখস্থই বলতে পারো, মুখস্থ করতে হবে।
প্রথমা অথবা শূন্য বিভক্তি কোনটা? অ অথবা শূন্য। শূন্য মানে কি? শূন্য মানে আসলে কিচ্ছু নাই যেখানে, যেমন ওই যে একটু আগে যেমন দেখেছিলাম ভালো অথবা ছেলে, রহিম, এইগুলোতে কোনো বিভক্তি যদি না থাকে তাহলে এটাকে আমরা শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি বলতে পারি। দ্বিতীয় বিভক্তি কি কি? কে রে, কে আর রে, এইগুলো আপাতত যাওয়ার দরকার নাই। বহু বচন গুলো আপাতত দেখার দরকার নাই, তোমরা এক বচন গুলাই দেখো। তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থীতে আবার কে রে বলেছে, এই লেগে গেল ঝামেলা, ভাইয়া এটাও কে রে, এটাও কে রে, এটাও কে রে, এটাও কে রে, এমন হলো কেন? তাহলে দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে আমরা আলাদা করব কিভাবে? যখন তোমরা একটা শব্দের সাথে কে অথবা রে যুক্ত অবস্থায় দেখবা এবং দেখবা যে ওই শব্দটা দিয়ে কোনো কিছু একটা সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলেছিলাম? আমরা তখন সেটাকে বলেছিলাম সম্প্রদান কারক, এবং এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে তখন চতুর্থী বিভক্তি। এবং তার পাশাপাশি যদি কোনো কিছুর একটা জন্য, কোনো কিছু নিমিত্তে বা কোনো কিছুর উদ্দেশ্যে কিছু একটা বোঝায়, তখন সেখানে কে রেটা চতুর্থী বিভক্তি হিসেবে কনসিডার্ড হয়। যেমন মনে করো বালিকা বিদ্যালয়, বালিকাদের বিদ্যালয়, বালিকা বিদ্যালয় মানে কি? বালিকাদের জন্য বিদ্যালয়। তখন এইটা কি হয়ে যাবে? তখন এটা কিন্তু আমরা চতুর্থী বিভক্তির আন্ডারে ফেলবো। তার মানে আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম এই স্লাইড থেকে, যে আমাদের ওইগুলাতে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এইগুলা দিয়ে দেখি। প্রথম বা শূন্য হচ্ছে যদি কোনো কিছু না বসে, মোস্টলি যদি কোনো বিভক্তি না ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা শূন্য বিভক্তি বলবো। দ্বিতীয় বিভক্তি কোনটা? কে রে, সিম্পলি কে রে। আমরা একটু পরে আরো এক্সাম্পলে যাব, তখন আরো ক্লিয়ার হবে। তৃতীয় বিভক্তি খুবই সহজ, দ্বারা দিয়া কর্তৃক। সাধারণত দেখা যায় প্রথমা বিভক্তি হয় হচ্ছে কর্তা, সাধারণত দেখা যায়, এটা যে সবসময় হবে তা না, একটু জাস্ট যদি মনে রাখতে চাও বলে দিতে পারি। এটা হয় হচ্ছে কর্তৃকারক। তোমাদের দ্বিতীয় বিভক্তিতে সাধারণত দেখা যায় কর্মকারক, বাট এর বাইরেও কিন্তু হয়, এটা জাস্ট সাধারণত কোনটা বেশি হয় সেটা দেখাচ্ছি। তৃতীয়া করণ, করণ মানে কি? কোনো কিছু একটা দ্বারা দিয়ে কোনো কিছু একটা কাজ যখন করা হয় সেটাকে করণ কারক বলে। সো এইটাতে বেশি হয় হচ্ছে করণ, হ্যাঁ, এটাতে হচ্ছে কি বেশি সম্প্রদান। বাট আবারও বলছি, এইগুলো সবগুলারই ব্যতিক্রম আছে, এগুলো কোনোটাই এমন না যে শুধুমাত্র এটাই হবে, এর বাইরে কোনোটা হবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ক্লিয়ার তো? আমরা এখন বাসায় কিন্তু একটু পড়তে হবে। আমি যদি বাসায় এই বিভক্তিগুলো আলাদা করে না পড়ি, শুধু কারকের জন্য না, আমাদের সমাসের তৎপুরুষ কোন সমাস সেটা বের করার জন্য এই পার্টটা অ্যাটলিস্ট আমাদের মাথায় রাখতে হবে। পঞ্চমীতে কি আছে? হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে। এখন আমাকে তোমরা বলো যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীটা আমরা আলাদা করে পারবো কিনা। পঞ্চমী হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, খুব ইম্পর্টেন্ট, র এর, আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ তে। ক্লিয়ার? আমরা কি সাতটা বিভক্তি আলাদা আলাদা চিহ্নগুলো চিনতে পেরেছি? এখান থেকে সব মুখস্থ পারতে হবে তা না, জাস্ট একটা আইডিয়াটা রাখো, যাতে পরবর্তীতে ক্লাসের পরের অংশে যখন আমরা এটা দেখাবো, তোমরা যাতে বুঝতে পারো যে আমরা আসলে ক্লাসে কোথায় এটা আলোচনা করেছিলাম, আমরা যাতে রেফার করতে পারি। সাদমান বলছে ভাইয়া করণ কারক কি? করণ কারক নিয়ে এখন আলোচনা হয় নাই, করবো সামনে। আমরা ফার্স্টে বিভক্তিটা বুঝছি, তারপর আমরা কারক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ক্লিয়ার? করণ কারক অলরাইট, ক্লিয়ার হলে তাহলে আমরা একটু আগাই। এইবার আরেকটা প্রশ্নের উত্তর দাও তোমরা, আরেকটা প্রশ্নের উত্তর দাও তোমরা, দেখি এটা পারো কিনা। ওকে, আলামিন বলছে ভাই একটু সামারি করলে ভালো হবে, এতক্ষণ যা পড়েছি সেটাই সামারি। আলামিন, পরের প্রশ্ন, এটা পারতেই হবে এমন না, জাস্ট এতক্ষণ যে তোমাদের বিভক্তি নিয়ে আলোচনা করলাম, একটু দেখি যে আমরা বিভক্তিটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, তার মানে এখানে কি বুঝিয়েছে? ফার্স্ট লাইনটা একটু বুঝি। দেবতার ধন মানে দেবতাকে যেই সম্পদ দেওয়া হয়, হ্যাঁ, যেটা মনে করো দেবতাকে যেটা ডোনেট করা হয়, সিম্পলি বুঝতে পারো যে পূজা মণ্ডপে অনেক কিছু দেওয়া হয় না,
যে মানে মনে করো মূল্যবান উপহার সামগ্রী, সেটাতেও কেউ ফিরিয়ে দেওয়ার জন্য নেয় না, তাই না? একবারে দিয়ে দেয়। দান যেরকম করা হয়, আমরা যখন গরিব কাউকে দান করি আমরা তো তাকে একবারে দান করে দিই, তাই না? নাকি আমরা তার সাথে আবার কন্ডিশন দেই, তুই যখন বড়লোক হবি তখন তুই আবার আমার এই টাকা ফেরত দিবি, এমন তো আমরা কন্ডিশনে যাই না, তাই না? একদম দেওয়ার সময় আমরা উজাড় করে দিয়ে দিই, একদম গন ফর এভার এভাবে দিয়ে দিই। তো বলা হচ্ছে দেবতার ধন বা সম্পদ কে যায় ফিরায় লয়ে, তার মানে কে আবার ফিরিয়ে নেয়, তার মানে কে, প্রশ্নটা বলছে এটা কে ফিরিয়ে নেয়। প্রশ্নটা বলছে কি, মানে হচ্ছে কেউই আসলে ফিরিয়ে নেয় না, প্রশ্নটা এমন ভাবে করা হচ্ছে যে কথাটা এমন ভাবে বলা হচ্ছে যে কেউই ফিরিয়ে নেয় না, দানের টাকা কেউই ফিরিয়ে নেয় না, এটা বোঝাচ্ছে। এখানে দেবতার কোন কারকে কোন বিভক্তি, দেবতার এখানে কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, এখানে বিভক্তিটা আসেনি, বিভক্তিটা দেখাবো। সো ফার্স্টে আমাকে একটু যদি দেখাই, আমরা কি আলোচনা করেছিলাম ভাইয়া? যখন কাউকে কোনো কিছু একবারে দিয়ে দেওয়া হবে আর ফেরত নেওয়া হবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সম্প্রদান কারক। সো বুঝতেই পারছো এখানে এটা হবে হচ্ছে সম্প্রদান কারক। এখন আমরা একটু দেখি তো মূল শব্দটা কি এখানে, মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে দেবতা, ঠিক আছে? মূল শব্দটা হচ্ছে দেবতা। আচ্ছা, এর সাথে যুক্ত হচ্ছে একটা র, দেবতার সাথে যুক্ত হয়েছে কি একটা র। ওকে ফাইন, দেবতার সাথে যুক্ত হচ্ছে একটা র। আমরা একটু দেখে আসি তো, র কি ছিল? ষষ্ঠী। এই যে র কি ছিল আমাদের? ষষ্ঠী। এই তো পেরেছি, পারবো না? সবাই পারবো ইনশাল্লাহ। র হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী, তাই তো? ওকে, সো এবার দেখে নিই কারা কারা কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমরা কারা কারা কারেক্ট অ্যান্সার দিয়েছি দেখে নেই। ফার্স্ট হয়েছে আনজুয়ারা খাতুন, সেকেন্ড হয়েছে কিম পাপড়ি সিনহা এবং থার্ড হয়েছে সামিয়া আক্তার। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। ওকে, আমরা এইবার বিভক্তি নিয়ে একটু আলোচনা আছে, সেটার আগে আমাকে বলো যে এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম এটা নিয়ে আমরা বুঝতে পেরেছি কিনা। পাপড়ি বলছে ভাইয়া প্রথম দ্বিতীয় তৃতীয় বিভক্তিগুলো এক্সামে কিভাবে আসবে? এইচএসসি পরীক্ষার এখন পর্যন্ত যে সিলেবাস আছে সেই সিলেবাস আসলে কারককে অন্তর্ভুক্ত করা নাই, এই জন্য কারক থেকে প্রশ্ন এইচএসসি তে আসে নাই রিসেন্ট টাইমগুলোতে। সো এইচএসসি নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো কারণই নাই। অ্যাডমিশন টেস্টে একটা বাক্য দেওয়া হয়, এরকম একটা বাক্য দেওয়া হয়, দেবতার ধন কে লয় ফিরায়, এরপরে একটা মনে করো শব্দ সিলেক্ট করে দিবে, এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এই শব্দটা এই বাক্যটার সাপেক্ষে এই শব্দটা কোন কারক এটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং কোন বিভক্তি এটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এইভাবে প্রশ্ন আসে পাপড়ি, বুঝতে পেরেছো? তার মানে তোমাকে এটার কারকটাও চেনা লাগবে, এটার বিভক্তিটাও চেনা লাগবে। আমরা তো দেবতার, তার মানে র পেয়েছি, র ষষ্ঠী বিভক্তি, এভাবে আমরা আইডেন্টিফাই করেছি। ওকে, চলো তারপর একটু সামনে যাই। এইবার আমরা জাস্ট দুইটা সিম্পল ইনফরমেশন একটু মাথায় রাখার জন্য একটু দেখে নেই, খুব মানে ডিপ অ্যানালাইসিস এখানে লাগবে না। কোন বিভক্তি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে? দুইটা বিভক্তি আছে এরকম, তৃতীয়া আর পঞ্চমী। আমরা আবার একটু দেখে আসি কেন তৃতীয় আর পঞ্চমী স্বাধীনভাবে বসতে পারে। তৃতীয় বিভক্তি কোনটা? দ্বারা দিয়া। তার মানে আমি যদি বলি ব্যাট, ঠিক আছে, ব্যাট দিয়ে বল পিটাবো, দেখো ব্যাট একটা শব্দ, দিয়ে একদম পুরোপুরি স্বাধীন আর একটা শব্দ। কিন্তু আমরা যখন পড়েছিলাম মনে করো এরকম রহিমের এখানে কিন্তু এখানে যে বিভক্তিটা ছিল এর, এই বেচারা কিন্তু স্বাধীনভাবে আলাদাভাবে বসতে পারেনি, এই যে রহিমের সাথে মিলিতভাবে তার বসতে হয়েছে। কিন্তু এখানে তৃতীয় যে বিভক্তিগুলো রয়েছে দ্বারা, দিয়া, এগুলো পুরোপুরি আলাদাভাবেও চাইলে বসতে পারে, পুরোপুরি আলাদাভাবে তৃতীয় বিভক্তি বসতে পারে। আরেকটা বিভক্তি আছে কোনটা আলাদা বসতে পারে? পঞ্চমী, হইতে থেকে চে, একই রকম ভাবে পুরোপুরি আলাদাভাবে বসতে পারে। এছাড়া অন্য যে বিভক্তিগুলো রয়েছে যেমন র, এর, এগুলো আসলে চাইলে আলাদাভাবে বসতে পারে না, এগুলোকে শব্দের সাথে একদম মিলিতভাবে বসতে হয়, ঠিক আছে? এগুলোকে একদম মিলিতভাবে বসতে হয়। ফাহিম বলেছে ভাইয়া বুঝেছি, ভেরি গুড। ওকে, এমসিকিউটা দেখেছো? হ্যাঁ,
কেন সামিরা ইসলাম? এমসিকিউটা আরেকবার দেখাতে হবে কেন? এমসিকিউটা তো খুব ইজি ছিল। দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, তার মানে হচ্ছে কোনো কিছু একটা দান করার কথা বোঝাচ্ছে। কাকে দান করার কথা বোঝাচ্ছে? দেবতাকে। এই জন্য দেবতা হচ্ছে এখানে সম্প্রদান কারক। ওকে, তারপর দেখি এবার আমরা কারকের আলোচনায় যাব। এবার আমরা আমাদের মেইন যে আলোচনা কারক, সেটা নিয়ে আমরা আলোচনায় যাব। চলো আমরা কারক নিয়ে একটু আলাপ আলোচনা শুরু করি। কারক একটা ডেফিনেশন শেখা লাগবে না, খুব একটা দরকার নেই ডেফিনেশন, কারণ হচ্ছে ডেফিনেশন আমাদের অ্যাডমিশন টেস্টে আসে না। আর আমরা এমন ক্যাটাগরি স্টুডেন্ট, আমরা তো যেটা পরীক্ষায় আসবে না সেটা পড়বোই না, তাই না? এত পড়ালেখা করে লাভ আছে ভাইয়া বলেন? ক্লাস শুরু হওয়ার আগেই জিজ্ঞেস করি আমরা, ভাইয়া প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন কিভাবে আসবে। মানে বেসিকের চেয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আউটকাম বা রেজাল্ট, প্রশ্ন কিভাবে আসবে। হাউএভার আমরা একটু দেখি এই বেসিকটা। রহমান সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদের মুসল্লিদেরকে নিজ হাতে তার বাগান থেকে পেঁপে খাওয়াতেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল। এই এক্সাম্পলটা এর পরের স্লাইডগুলোতে এটার এক্সপ্লেনেশন পাবো আমরা। আগে একটু কারকটা দেখে নিই। কারক শব্দে অর্থ যা, কারক শব্দের অর্থ দেখেছো এখানে বিভক্তি মিস গেছে। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তার মানে কি বলা হচ্ছে? বাক্যে অন্যান্য যে পদগুলো রয়েছে, অন্যান্য যে শব্দগুলো রয়েছে, তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা, সেটাকেই বলা হচ্ছে কারক। আচ্ছা, তাহলে এখানে তোমরা আমাকে বলো তো, এই বাক্যটাতে ক্রিয়াপদ কোনটা বলো তো? এই রহমান সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদের মুসল্লিদের নিজ হাতে তার বাগান থেকে পেঁপে খাওয়াতেন, এখানে ক্রিয়াপদ কোনটা আমাকে বলো তো? ক্রিয়াপদ কোনটা? রহমান সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদের মুসল্লিদেরকে নিজ হাতে তার বাগান থেকে পেঁপে খাওয়াতেন, এখানে ক্রিয়াপদ কোনটা বলো দেখি। আমরা যেটা ক্রিয়াপদ সেটা বের করবো এবং দেখবো ক্রিয়াপদের সাথে অন্যান্য যে শব্দগুলো রয়েছে তাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হয় এটা কোন কারক। আর বিভক্তি আলাদা করে আমাদের কনসিডার করার কিছু নাই। বিভক্তি যদি র এর থাকে তাহলে ষষ্ঠী, যদি কোনো কিছুই না থাকে তাহলে শূন্য বা প্রথমা, বুঝছো? কে রে যদি থাকে তাহলে দ্বিতীয়া, দ্বারা দিয়ে যদি থাকে তাহলে তৃতীয়া, হতে হইতে যদি থাকে তাহলে পঞ্চমী, এরকম। আর কারকটা আমাদের একটু বোঝার আছে। বিভক্তিটা কিন্তু সিপিকেএম। সিপিকেএম মানে কি বুঝছো? চোখ বন্ধ করে মুখস্থ, সিবিকেএম বিভক্তিটা। কারকটা একটু বোঝার ব্যাপার আছে, কারকটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। খাওয়াতেন, ভেরি গুড। হ্যাঁ রে ওয়ালিদ, ওয়ালিদ বলেছে এটা নাকি ফ্রাইডে হবে। ফ্রাইডে কিভাবে ক্রিয়াপদ হলো? ক্রিয়াপদ কোনটা বাবা? যে কোনো কিছু একটা কাজ করা বোঝায়, ঠিক আছে? একটা কাজ, ভার্ব, যেটা একটা ওয়ার্ক, কাজ, সেটাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। যেমন খাওয়া, নাচা, গাওয়া, নাওয়া, গড়ানো, ঘুমানো, দৌড়ানো, খেলা, সাঁতার কাটা, ডিগবাজি খাওয়া, সবকিছু হচ্ছে ক্রিয়া, কারণ সবকিছু দিয়ে কাজের নাম বোঝাচ্ছে। ওকে, আচ্ছা স্মৃতি, কোনো সমস্যা নেই। বাকিটুকু অংশ এখান থেকে দেখো, আমরা জাস্ট বিভক্তিটা পড়েছি, কারক আমরা মাত্র আলোচনা শুরু করেছি স্মৃতি, কোনো সমস্যা নেই। সো আমরা বুঝলাম যে খাওয়াতেন হচ্ছে আমাদের এখানকার ক্রিয়া। ওকে ফাইন, খাওয়াতেন হচ্ছে আমাদের এখানে ক্রিয়া। খাওয়াতেন কি? ক্রিয়া, বা ইংরেজিতে লিখি ভার্ব। এখন রহমান সাহেবের সাথে এই খাওয়াতেনের যে সম্পর্ক, সেটা দিয়ে আমরা বুঝবো রহমান সাহেব কোন কারক। হ্যাঁ, মুসল্লিদের সাথে এই খাওয়াতেনের যে সম্পর্ক, এটা দিয়ে আমরা বুঝবো মুসল্লি এখানে কোন কারক। নিজ হাতে তার বাগান থেকে পেঁপে, মানে প্রত্যেকটা শব্দের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তার ভিত্তিতে আমরা নির্ধারণ করব যে এইটা কোন কারক। এতটুকু কি আমরা বুঝছি? তার মানে একটা বাক্যে ক্রিয়াপদ থাকা খুবই জরুরি। একটা বাক্যে যদি ক্রিয়াপদ প্রপারলি না থাকে, ঠিকঠাক মতন যদি ক্রিয়াপদ না থাকে, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এইখানে অন্য যেগুলো আছে সেগুলো কোনটা কোন কারক, তাই না? অন্যগুলো কোনটা কোন কারক এটা কিন্তু বুঝতেই পারি না। বুঝতে পেরেছি? সানজিদ আলম বলছে ভাইয়া 10 কি এডুকেশন কোম্পানি? হ্যাঁ, আমরা তো পড়ালেখাই করাই তোমাদের। ওকে চলো এরপর তাহলে সামনে আগাই। তার আগে তোমরা দেখি এটা ক্লাস ডিসকাশনে বলো, আর আমরা পোলে এটাতে না যাই, এটা তোমরা ক্লাস ডিসকাশনে বলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা তোমাদের একটা হ্যাক বলি, হ্যাক, সেটা হচ্ছে কোন শব্দটা বলেছে? পায়ের, তাই তো?
দেখো এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে কারক, একটা হচ্ছে বিভক্তি। কারক বিভক্তি, কারক বিভক্তি, কারক বিভক্তি। তো অনেক সময় এরকম হয় পরীক্ষায়, আমি যখন কনফিউজ থাকতাম যে আচ্ছা এইটা এই কারকে এই বিভক্তি হবে নাকি ওই কারকে ওই বিভক্তি হতো, তখন আমি দেখতাম যে আসলে আমি যদি একটা ফিগার আউট করতে পারি যে ভাইয়া এখানে পা এর, তাহলে এখানে দেখো আমরা বিভক্তিটাতে যাই, এর শব্দটা কি ছিল, মূল শব্দটা হচ্ছে পা, তার সাথে যুক্ত হচ্ছে এর, আর দুইটা মিলে হয়েছে পা এর, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাই এটা আসলে ষষ্ঠী বিভক্তি হবে, এটা ষষ্ঠী বিভক্তি হবে, এইটুকু আমরা বুঝতে পারলাম। ওকে পারলাম, ওকে ফাইন। এবার চলো দেখি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবারে, এটা ষষ্ঠী বিভক্তি হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে ভাইয়া এটা যে ষষ্ঠী বিভক্তি হবে এটা আইডেন্টিফাই করতে পারাটা আমাকে আসলে খুব বেশি একটা সুবিধাজনক অবস্থায় নেয় না। কারণ হচ্ছে এটাও ষষ্ঠী, এটাও ষষ্ঠী, এটাও ষষ্ঠী, আরে কি ব্যাপার, তাইলে এইটা শুধু বাদ দিতে পারলাম, যা হোক একটা তো বাদ দিলাম। কারণ আমাদের এইটা কিন্তু একটু কনফিউজিং যে এটা কি কর্ম হবে নাকি করণ হবে। সো তোমাকে একটু মানে একটু তোমাদেরকে প্রশ্নটা যাতে একটু সহজে সলভ করতে পারো এই জন্য তোমাকে ফার্স্টে এটা তুমি বাদ দিয়ে দিতে পারবে, কারণ এটা দ্বিতীয় বিভক্তি না। দ্বিতীয় বিভক্তি কোনটা? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে অথবা রে। এখানে পা কে বলে নাই, পা রে বলে নাই, তো আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন বাকি আছে করণ, অপাদান আর অধিকরণ। করণ, অপাদান আর অধিকরণ। কেন এটা করণ হবে? কারণ আচ্ছা অপাদান তাহলে এই দুটো আমরা কেটে দিই। হ্যাঁ, অপাদান অধিকরণ আমরা কেটে দিই, অপাদান অধিকরণ নিয়েও সামনে আলোচনা করব। পায়ের কেন হলো ভাইয়া এটা? কারণ এখানে বোঝানো হচ্ছে, পায়ের বলতে বোঝানো হচ্ছে এই যে পায়ের চিহ্ন মানে কি, পায়ের দ্বারা সৃষ্ট চিহ্ন। পায়ের দ্বারা মানে মনে করো তুমি কাদা মাটির মধ্যে হাঁটলা, তখন তোমার পায়ের ছাপ এরকম বসে যাবে না? মানে মনে করো তুমি এটা মনে করো কাদা, এখানে এইভাবে এভাবে হাঁটছো, দেখেছো আমিও যে হাঁটছি, এখানে এই যে মনে করো এই যে আমি যে হাঁটছি, এই যে মনে করো আমার পায়ের ছাপ বসে যাচ্ছে। হ্যাঁ, এটা মনে করো কাদা মাটি, এখানে মনে করো আমার পায়ের ছাপ বসে যাচ্ছে। এই যে এটা কিভাবে হচ্ছে? পায়ের দ্বারা। কাজটা কিভাবে হচ্ছে? পায়ের দ্বারা। এই যে যখন কোনো কিছু একটা দিয়ে দ্বারা দিয়া বোঝায়, মানে কোনো কিছু একটা মাধ্যমে যদি একটা কাজ করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে করণ। আর আমরা তো এখানে আগেই দেখেছিলাম যে এর, এটা হচ্ছে কি এর, এটা হচ্ছে কি আমাদের ষষ্ঠী বিভক্তি। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে 5-এর বি, সরি 3-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, করণে ষষ্ঠী। ক্লিয়ার? আস্তে আস্তে আরো এক্সপ্লেন করব, সমস্যা হবে না। আমরা জাস্ট একটা একটা করে একটু দেখছি আর কি, পারি কিনা একটা একটা করে একটু আমাদের বোরেডম কাটানোর জন্য দেখছি। কারণ একটা না যদি আমি পড়িয়ে যাই, কোনো কোশ্চেন সলভ না করি, তোমরা তো ঘুমিয়ে পড়বা। এই জন্য আমি মাঝে মাঝে একটা কোশ্চেন থ্রো করে তোমাদেরকে একটু জাগিয়ে তুলি, তোমাদের ঝিমিয়ে পড়া মস্তিষ্কটাকে একটু চাঙ্গা করে তুলি, যে আরে কি আবার একটা প্রশ্ন আসলো। তো বুঝছো, এই কারণে মাঝে মাঝে এক দুইটা করে প্রশ্ন দিই। প্রশ্ন না পারলে মন খারাপ করার কিছু নাই, এই প্রশ্ন এখনো পড়াই নেই তোমাদেরকে যে তোমার পারতেই হবে। আমরা আস্তে আস্তে যদি মনোযোগ দিই তাহলে আমরা পারবো, আস্তে আস্তে যদি মনোযোগ দিই তাহলে আমরা এটা পারবো। ওকে, এইটা যদি একটু দেখি, এটা একটু আমরা স্লাইডটা একটু, হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এইবার আমাদের আলোচনাটা কি ছিল, এটা যদি আমরা আলোচনাটা ফেরত আসি, ভাই আলোচনাটা কি যেন ছিল মনে আছে? ওই যে লাইনটা মনে আছে, রহমান সাহেব প্রতি শুক্রবার তার নিজ বাগান থেকে নিজ হাতে মুসল্লিদের পেঁপে খাওয়াতেন, ওই লাইনটা তো মনে আছে। এইবার দেখো আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম একটাই, সেটা হচ্ছে এখানে ক্রিয়া কোনটা। এইবার আমরা আইডেন্টিফাই করব যে এখানে ক্রিয়াপদে অন্যান্য যে পদগুলো রয়েছে কোনটার সাথে ক্রিয়াপদের কি সম্পর্ক রয়েছে, এবং তার ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন কারক। ডান? ওকে, চলো দেখি। প্রথমে একটা কারক বের করার জন্য, কারক বের করার সবচেয়ে চমৎকার আইডিয়া হচ্ছে প্রশ্ন করা। কি করা ভাইয়া? প্রশ্ন করা। এই মাত্র যেটা করলাম তোমাদেরকে, প্রশ্ন করা। কর্তৃকারক বের করার জন্য কি দিয়ে প্রশ্ন করতে হয় যদি দেখো, এখানে সবগুলো লেখা আছে। এখানে লেখা আছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই 6টা কারক। এখানে দেখো প্রশ্নগুলো আছে, প্রশ্ন আছে দেখো, কে অথবা কারা খাওয়াতেন কোত্থেকে আসছে ভাইয়া? প্রশ্ন কাকে দিয়ে করবা? যে ক্রিয়াপদটা তুমি আইডেন্টিফাই করতে পেরেছো সেই ক্রিয়াপদটাকে দিয়ে তুমি এই যে শব্দগুলো রয়েছে, কর্তৃকারকের জন্য তোমার কে বা কারা, কর্মকারকের জন্য কি বা কাকে, করণ কারকের জন্য কিসের দ্বারা, সম্প্রদান কারকের জন্য হচ্ছে কি
কাদেরকে বা কি। পঞ্চম হচ্ছে এটা হচ্ছে অপাদান কারকের জন্য কি করব, অপাদান কারকের জন্য হচ্ছে কোথা থেকে, আর অধিকরণ কারকের জন্য হচ্ছে কখন, কবে, কোথায় খাওয়াতেন। এইরকম ভাবে যদি তুমি প্রশ্নগুলো করতে পারো, প্রপারলি যদি তুমি প্রশ্ন করতে পারো, প্রশ্ন যদি চিনো তুমি, তাহলে তুমি খুব সহজে কারক আইডেন্টিফাই করতে পারবা। জুবাইর বিন জাকির বলছে বাক্যটা আরেকবার দেখান, লিখবো কেন, বাক্যটা যখন দেখেছি তখন কি করছিলে। এই যে দেখো বাক্যটা, আমি সরে দাঁড়াই, বাক্যটা দেখো, তাহলে স্ক্রিনশটও নিতে পারো। রহমান সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদের মুসল্লিদের নিজ হাতে তার বাগান থেকে পেঁপে খাওয়াতেন। ঠিক আছে, নিয়েছো স্ক্রিনশট? আচ্ছা, এবার দেখো। ওকে, প্রথম প্রশ্ন, কে বা কারা খাওয়াতেন। এখন যদি এখানে রহমান সাহেব না হয়ে, এখানে যদি রহমান সাহেব না হয়ে বহমান সাহেব হতো, তাহলেও এটা কর্তৃকারক হতো। এখানে যদি এটা রহমান সাহেব না হয়ে দবির হতো, কবির হতো, আলাল হতো, দুলাল হতো, যেই কাজটা করতো, মানে তোমার এখানে প্রশ্নটা হচ্ছে কাজটা, এটা কি কাজ, খাওয়ানো, এটাই তো আমার কাজ। এটা কে করতো, কে করে বা কারা করে, যে করে সেই কর্তা, যে করে সেই কর্তা। বুঝতে পেরেছ? আমাদের পরিবারে কে কর্তা, যে ডিসিশন মেক করে সেই কর্তা। কারো ঘরে হয়তো বা বাবা কর্তা, কারো ঘরে হয়তো বা মা কর্তা, তোমাদের কারো কারো ঘরে হয়তো বা এমন হতে পারে তুমি নিজেই এই মুহূর্তে কর্তা, কারণ বাড়িতে তুমি হয়তো বা একাই থাকো, তার মানে ডিসিশন মেকও তুমি করো, কাজকর্ম তুমিই করো। ঠিক আছে, কে বা কারা খাওয়াতেন, রহমান সাহেব, এটা হচ্ছে আমাদের কর্তৃকারক। পরের প্রশ্ন হচ্ছে কি অথবা কাকে। পরের প্রশ্ন হচ্ছে কি অথবা কাকে, এর সাথে আমার রিলেট করতে হবে ক্রিয়াটাকে। কি অথবা কাকে, ক্রিয়া কি ছিল, খাওয়ানো, খাওয়াতেন। কি অথবা কাকে খাওয়াতেন, কি খাওয়াতেন বলো তো, কি খাওয়াতেন, কি খাওয়াতেন। আমি আমি ঢেকে দাঁড়াই যাতে তোমরা দেখতে না পারো, কি খাওয়াতেন বলো তো। জান্নাতুল ফেরদৌস, জুবাইর বিন জাকির, তোমরা বলো যে কি খাওয়াতেন, খাওয়াতেন কি, মনে আছে না ভুলে গেছো? খাওয়াতেন হচ্ছে পেঁপে, পেঁপে খাওয়াতেন, তাই তো। দেখো তো পেঁপে কি, পেঁপে হচ্ছে আমাদের কর্মকারক। পেঁপে কি আমাদের কর্মকারক। করণ কারক কি, করণ কারক হচ্ছে কোনো কিছু একটার মাধ্যমে কিছু একটা করা, নিজ হাতের দ্বারা। বুঝতে পেরেছো, কোনো কিছু একটা দ্বারা, কিছু একটার মাধ্যমে যদি বোঝানো হয়, নিজ হাত দ্বারা, মানে হাতে করে আর কি, হাতে হাতে দিত, হাতে হাতে করে দিত। এই জন্য এই যে হাত দ্বারা, কিসের দ্বারা খাওয়াতেন, নিজ হাত দ্বারা, নিজ হাত দ্বারা তিনি খাওয়াতেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রদান কারক মানে কি। সম্প্রদান কারক মানে হচ্ছে কাউকে যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যেহেতু প্রশ্ন করার মাধ্যমে কারক নির্ধারণ করা যায়, আমি যদি বলি লন্ড্রিতে কাপড় দাও, এটা কি সম্প্রদান কারক বলতো, ইয়েস অথবা নো বলো। প্রশ্ন হচ্ছে লন্ড্রিতে কাপড় দাও, লন্ড্রি বুঝো, যেখানে কাপড় এইভাবে করে ধোয় তারপর ইস্ত্রি করে, ওইটাকে বলা হচ্ছে লন্ড্রি। শহরাঞ্চলে অনেক কমন, গ্রামাঞ্চলে হয়তো বা অতটা বেশি কমন না, বাট লন্ড্রি হচ্ছে ধোপা, ধোপা যে কাপড় ধোয়। তো আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, এইটা কি সম্প্রদান কারক? দেওয়া হয়েছে তো, দিয়েছি তো কিছু একটা, কাপড় দিয়েছি তো ধোপাকে, এটা কি সম্প্রদান কারক বলো দেখি ঝটপট। মিম বলছে বললাম যে ইয়েস অথবা নো লিখবা। তাসনিয়া বলছে সম্প্রদান কারক, ঈশ্বর জাহান বলছে না। আচ্ছা, সামিরা বলছে না সম্প্রদান কারক না। সুমাই ইসলাম রুমানা বলছে ইয়েস। যারা যারা ইয়েস বলছো তারা বলো যে এটা কেন সম্প্রদান কারক, আর যারা যারা নো বলছো তারা বলো যে এটা কেন সম্প্রদান কারক না। তোমাদের কারণটা জানতে চাই তোমাদের কাছ থেকে, তাহলে আমি বুঝবো যে তোমাদের যে কনসেপচুয়াল এররটা আছে, কনসেপচুয়াল যে গ্যাপটা আছে সেটা কোন জায়গাটায়, তাহলে আমি খুব সহজে সলভ করতে পারবো। ইয়াস বলছে, ইয়াসের পাল্লাটাই ভারী দেখছি। ওকে, সামিরা ইসলাম বলছে ইয়াস। তোমরা কিন্তু অনেক মেজর একটা টার্ম মিস করেছো, সেটা হচ্ছে আমি বারবার বলছি কাউকে কিছু দিলেই সেটা সম্প্রদান কারক হবে না। কাউকে কোনো কিছু সত্য ত্যাগ করে দিলে, তার মানে তুমি কাউকে কোনো কিছু একটা দিয়েছো, সেটা আর ফেরত চাও না,
মনে করো স্পাইডারম্যান, স্পাইডারম্যান কিভাবে করে, এইভাবে করে স্পাইডারম্যান হচ্ছে মাকড়সার জাল এই সামনের দিকে মারে, এরপর নিজে হচ্ছে দেওয়ালে ঝুলে। এখন এই যে ও এমন করে স্পাইডারম্যান মাকড়সার জালটা ছড়িয়ে দিল, এটা কি সম্প্রদান কারক? এটা কি ওরা ফেরত নেয় না? একবার এভাবে দেওয়ার পরে আবার এটা ফেরত নেয় না? ফেরত নেয় তো, তাহলে এটা সম্প্রদান কারক না। আমি লন্ড্রিতে কাপড় দেই, লন্ড্রিতে একটা রিসিপ্ট লিখে দেয় যে হ্যাঁ 4টা পাঞ্জাবি ইস্ত্রি, 40 টাকা ভাড়া, 40 টাকা হচ্ছে মজুরি। আমি কি ওটা ফেরত নিতে চাই না? ফেরত নেই তো। আবার আমি তো ধোপাকে, আমি তো লন্ড্রিকে কাপড়টা পুরোপুরি দান করে দিই না, কাপড়টা তো আমি আবার ফেরত নেওয়ার আমার একটা নিয়ত আছে। তাহলে এটা কি সম্প্রদান কারক হবে? উত্তর হচ্ছে যে না, এটা সম্প্রদান কারক হবে না। আমরা যদি কখনো কাউকে কোনো কিছু একবারে চিরতরে দিয়ে দিই, যা বাবা, আমরা ওই যে একটা সিনেমা আছে না যেটা ডায়লগ আছে, যা সিমরান জিলে আপনি জিন্দেগি, এটা হলো ওরকম যে যা তোকে দিয়ে দিলাম, এনজয় ইয়োরসেলফ। এমন যদি না হয় তাহলে এটা সম্প্রদান কারক না। মানে মনে করো তুমি আজকে কলেজে গেলা, কলম নাও নাই, তোমার বন্ধুর কাছ থেকে তুমি কলম চাইলা, বন্ধু তোমাকে কলমটা ধার দিল, তুমি কলেজে লিখলা, ক্লাস ছুটির সময় তুমি কলমটা ফেরত দিয়ে দিলা, এটা কি সম্প্রদান কারক? দেওয়া হয়েছে কিন্তু পুরোপুরি চিরতরে দিয়ে দেওয়া হয় নাই, তাই এটা সম্প্রদান কারক না। বুঝছো? হ্যাঁ, একেবারে দেওয়া হয়নি বলে। ভেরি গুড। হ্যাঁ, ঈশ্বর জাহান পেরেছে, লন্ড্রি থেকে তো আবার ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা কি এইবার ক্লিয়ার? যারা যারা প্রথমে ভুল করেছিলাম এইবার কি ক্লিয়ার? আমরা সম্প্রদান কারক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত হালকার উপর দেখো কি অপাদান কারক কোনটা। অপাদান কারক বলতে কি বোঝায়? কোথা থেকে, প্লেসটা, লোকেশনটা কি প্রশ্ন যদি তুমি করো তাহলে বোঝা যায় যে এখানে অপাদান কারক হবে। বুঝতে পেরেছো? প্লেসটা বা লোকেশনটা যদি তুমি মেনশন করো সেটাই হচ্ছে অপাদান কারক। যে এইখানে অপাদান কারক কোনটা? বাগান থেকে। কোথা থেকে? বাগান থেকে। অধিকরণ কারকের মধ্যে অনেকগুলো হয়। অধিকরণ কারক কখন হয়, কবে হয়, কোথায় খাওয়াতেন হয়, সবগুলোই অধিকরণ কারকের আন্ডারে আসে। সো এটা হবে হচ্ছে শুক্রবার। তার মানে জাস্ট সিম্পল 6টা কোশ্চেন মনে রাখার মাধ্যমেই তুমি যে কোনো কারক আইডেন্টিফাই করতে পারো। বাট কখনো কখনো তোমাকে একটা বাক্যের সেন্সটা কি, বাক্যটা কি মিন করতে চেয়েছে, বাক্যটা কি বুঝিয়েছে, এইটা আলাদা করে একটু পারতে হবে। বুঝছো? এটা যদি আলাদা করে না পারো তাহলে কিন্তু আবার একটু ডিফিকাল্ট। ক্লিয়ার? আমরা তাহলে সামনে আগাই। ওকে, তারপরে দেখি। এইবার কারকের, এতক্ষণ পর্যন্ত আমরা কারক নিয়ে আনঅফিসিয়াল আলোচনা করছিলাম, এইবার আমরা কারকের অফিসিয়াল আলোচনাটা করি। বাট দ্য গুড থিং ইজ কারকের অফিসিয়াল আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি কারক আসলে কত প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমরা হয়তোবা এখনো পর্যন্ত সবগুলো কারককে পুরোপুরি আলাদা করে চিনতে পারি না, বাট আমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে। জাস্ট এই প্রশ্নগুলো দিয়ে আমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে কোনটা কোন ধরনের কারক, তাই না? আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি যে ভাইয়া অ্যাটলিস্ট অপাদান অধিকরণ না বুঝি প্রথম 4টা তো বুঝে ফেলছি, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, এই 4টা তো বুঝছি। বেশি বুঝছি হচ্ছে ভাই সম্প্রদান কারক, কারণ সম্প্রদান কারকটাতে আমরা সবাই মিলে কট খেয়েছি। আমরা লন্ড্রিকে কাপড় দেওয়ায় আমরা সম্প্রদান কারক ধরেছি, কারণ আমরা তো দয়ার সাগর, আমাদের শরীরের 70% পানি না, আমাদের শরীরের 70% হচ্ছে দয়া। আমরা লন্ড্রিতে গিয়ে কাপড় যে ভাই দেই, এটা আর ফেরত নেই না ভাই, কাপড়টা আর ফেরত নেই না। আমরা একটা কাপড় একবার পরি, ঠিক আছে, দোকান থেকে কিনে এনে একবার পরি, ছবি টবি তুলি, তারপর ওইটা ভাই লন্ড্রিতে দিয়ে দেই, এটা আর ফেরত নেই না ভাই। এই জন্য এটা সম্প্রদান কারক, তাই না? এটা ছাড়া আমরা ভাই বাকি সবগুলা কম কম বুঝছি, বাট সম্প্রদান কারকটা সবচেয়ে ভালো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, জাস্ট জোকিং। এমন ভাবে তোমাদেরকে খোটা দিলাম যাতে করে তোমরা জীবনে কারকের বাকি সবগুলা ক্যাটাগরি ভুলে গেলেও সম্প্রদান কারক আর কখনো না ভুলো। এবং যখনই কোনো একটা লন্ড্রির সামনে দিয়ে তোমরা এরপর থেকে যাবা, তখনই তোমাদের যাতে আমার কথা মনে হয় যে ভাইয়া একদিন আমাদেরকে এটা নিয়ে আমাদের সাথে মশকরা করছিল, ভাইয়া আমাদেরকে পচাইছে একদিন লন্ড্রি নিয়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এইবার চলো আমরা একটু একটা একটা করে এইবার আমরা একটা একটা করে হচ্ছে কারক আইডেন্টিফাই করে ফেলবো। ইজি ইজি পিজি। বাক্যে অবস্থিত যে পদ ক্রিয়া সম্পন্ন করে তাই ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। যে বেচারা নিজেই কাজটা করে সেই হচ্ছে কর্তৃকারক। ধোপা যদি কাপড় ধোয়, আবার ধোপা, দেখি এইবার আজকে তোমাদের ধোপা নিয়ে কট খাওয়ার দিন। ঠিক আছে, তোমাদেরকে মনে করো প্রশ্ন করলাম, মনে করো যদি আমি লিখি একটা বাক্য,
ধোপা কাপড় ধোয়। ঠিক আছে, ধোপা কাপড় ধোয়। এই বাক্যে ধোপা কোন কারক? এই বাক্যে ধোপা কোন কারক? ধোপা কাপড় ধোয়, এই বাক্যে ধোপা কোন কারক? ধোপা কোন কারক? এই বাক্যে ধোপা কোন কারক? বলে ফেলো জলদি জলদি। মিম বলেছে কর্তা, আমার তো মনে হয় সম্প্রদায়। ঠিক আছে, কর্তৃ। আচ্ছা ওকে, জাকির বলছে কর্তৃকারক। জাকির বলছে এইবার শুধু কারক বলেছে। আচ্ছা, কর্তা কারক, কর্তা কারক বলে কিছু নেই ভাইয়া, হয় শুধু কর্তা বলবা অথবা হচ্ছে কর্তৃকারক বলবা, কর্তা কারক বলে কিছু নেই। কর্তা অথবা কর্তৃকারক। ভেরি গুড। এইবার আর আমরা কেউ কর্তায় নেই। ধোপা বেচারা নিজেই যেহেতু কাজটা করেছে, তার অ্যাসিস্ট্যান্ট যেহেতু কাজটা করে নাই, তোমরা যেহেতু দানের কাজটা করো নাই নিঃস্বার্থভাবে, এই জন্য ধোপা হচ্ছে এখানে আমাদের কর্তৃকারক বা কর্তা। ভেরি গুড। দেখো, পাখি সব করেরও ঘোড়ায় ঘাস খায়, এখানে কোনটা ক্রিয়ার কর্তা বলো তোমরা? পাখি সব করেরও বা ঘোড়ায় ঘাস খায়, এখানে কোনটা আর এখানে কোনটা? এটা হচ্ছে আমাদের বাক্য 1, এটা হচ্ছে আমাদের বাক্য 2, কোনটাতে কোনটা বলো? আল্লাহ রে আল্লাহ। একজন বলছে ধোপা মানে কি? ধোপা মানে হচ্ছে যে কাপড় ধোয়, এটা একটা পেশার নাম। লন্ড্রি বুঝো? লন্ড্রিতে যে কাপড় ধোয়ার কাজটা করে তাকে ধোপা বলে। ধোপার কাজ হচ্ছে পেশাদার। মানে আমরা তো অনেকে অনেক কাজ করি, মনে করো ঘর ঝাড়ু দেই, তারপর হচ্ছে চুলা পরিষ্কার করি, ফ্যান পরিষ্কার করি, আরো অনেক কাজ করি, কিন্তু ধোপা প্রফেশনালি একটাই কাজ করে, সেটা হচ্ছে ধোপা সবসময় কাপড় ধোয়। হ্যাঁ, সব তো বুঝলাম কর্তৃকারক। এইখানে পাখি সব করে রব আর ঘোড়ায় ঘাস খায়, কোনটা কোনটা কর্তা এখানে? 1 নাম্বার 1-এ কোনটা কর্তা? পাখি আর ঘোড়া, জুবাইর বিন জাকির বলেছেন সবার আগে। ঠিক আছে। আল্লাহ রে আল্লাহ। পাপড়ি বলেছে যে ধোপা আবার কারোর নাম হয় নাকি? ধোপা তো কারোর নাম না, ধোপা একটা পেশার নাম। মানে আমি যদি বলি বাবা, আমি যদি বলি মুচি, মুচি বুঝো? মুচি জুতা সেলাই, জুতা সেলাই, এইটার মধ্যে বাক্য হচ্ছে ধোপা কাপড় ধোয়। মুচি যেরকম একটা পেশা, ধোপাটা একটা পেশা। পাখি আর ঘোড়া হচ্ছে এখানে আমাদের কর্তা। ভেরি গুড। এখন আমাকে বলো, পরের টেস্ট তোমাদের জন্য, পাখি কোন কারক? কর্তৃকারক। পাখি কোন বিভক্তি? পাখি সব কররব, পাখি কোন বিভক্তি বলো তো? পাখি কোন বিভক্তি? মিমের উত্তর হয়েছে, তাসনিয়ার উত্তর হয়েছে, সামিয়ার উত্তর হয়েছে ঘোড়ায়, ঘোড়া 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 সবই ঘোড়া বুঝলাম। এখন আমাকে বলো এইখানে পাখি কোন বিভক্তি? কর্তা, কর্তা বা কর্তৃকারক, এটা তো বুঝলাম, কোন বিভক্তি এটা? আচ্ছা, ওয়ালিদ বলছে বার্ড এন্ড হর্স। আমার ভালো লেগেছে ওয়ালিদের অ্যান্সারটা। ওয়ালিদ ইজ জাস্ট লাইক মি। আমিও বাংলা ক্লাসে প্রচুর ইংরেজি ব্যবহার করি, এবং অনেক সময় আমি দেখা যায় যে ক্রিয়াটাকে বলছি ভার্ব, বিশেষ্যটাকে বলছি নাউন, বিশেষণটাকে বলছি অ্যাডজেক্টিভ, ক্রিয়া বিশেষণকে বলছি অ্যাডভার্ব, এরকম অনেক কিছু আমি বলি। তো ওয়ালিদকে আমার ভালো লেগেছে, বলছে হর্স এন্ড বার্ডস। প্রথমা অথবা শূন্য। ভেরি গুড। এটা হচ্ছে প্রথমা অথবা শূন্য, দুইটাই কারেক্ট, কারণ এখানে কোনো এক্সট্রা বিভক্তি নাই, এটা হচ্ছে শূন্য বিভক্তি। প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি। ভেরি গুড, তোমাদের পারছো সব। কারক নিয়ে একদম আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারকের 6টা কারকের মধ্যে অলরেডি একটা কারক আমাদের ডান হয়ে গেছে। এখানে দেখো, এখানে কতগুলো এক্সাম্পল আছে। পাখি সব করে রব, কর্তায় শূন্য বা প্রথমা। ভেরি গুড। দেখেছো, তোমরা কিন্তু প্রথমটা পেরে গেছো। তোমাদের পরবর্তী টাস্ক হচ্ছে তোমরা এগুলো একটু বের করবা। তার দ্বারা এ কাজ হবে না। হ্যাঁ, তার দ্বারা এ কাজ হবে না সাধন। তার দ্বারা এ কাজ হবে না সাধন। তোমাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে? যে তৃতীয়া বিভক্তির সাথে সাধারণত করণ কারক হয়। তৃতীয়া বিভক্তি কখনোই সাধারণত করণ কারকের সাথে যুক্ত হয়, কারণ করণ কারক দিয়ে কোনো কিছুর দ্বারা বোঝায়। কোনো কিছুর দ্বারা, কিন্তু কারো দ্বারা না, কোনো কিছুর দ্বারা।
এবং এইখানে দেখো তার দ্বারা এই কাজ হবে না সাধন, এখানে দেখো একটা দ্বারা আছে, ভেরি গুড, দ্বারা আছে, দ্বারা থাকা মানেই হচ্ছে এটা ভাইয়া তৃতীয় বিভক্তি, এটা তো পারলাম। কিন্তু এইখানে তার দ্বারা এই কাজ হবে না মানে কি, তাকে দিয়ে এই কাজটা হবে না, মানে সে এই কাজটা করতে পারবে না। এই যে সে এই কাজটা করতে পারবে না, এই যে সে এই কাজটা করতে পারবে না, এই জন্য এটা হচ্ছে গিয়ে আমাদের কর্তা। সকল কে একদিন মরতে হবে, কেন এটা দ্বিতীয় বিভক্তি হলো, কারণ আমরা কি জানি ভাইয়া, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে আর রে। সকল আমাদের মূল শব্দ, তার সাথে যুক্ত হয়েছে কে, এই তো কে হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। বুঝছো? এইভাবে করে আমরা কিন্তু বিভক্তিটা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ সাদমান, পিডিএফ দিব। আচ্ছা, সামির ইসলাম বলছে ভাইয়া আপনার ক্লাস থেকে অনেক ভোকাবুলারি শিখেছি। তোমরা যদি আমাদের অ্যাডমিশন একটা ফ্রি গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন ব্র্যাকেটে এইচএসসি 24 ব্যাচ, ওইখানে আমরা প্রতিদিন রাত 10টায় 5টা করে ভোকাবুলারি স্টুডেন্টদেরকে ফ্রিতে শেখাই প্রতি রাতে। ওই গ্রুপটা যদি ফলো করো তোমরা সবাই, ওখানে কিন্তু তোমরা এই আমি ক্লাসে আর কতগুলো ভোকাবুলারি বলি, ওখানে এর আরো অনেক বেশি ভোকাবুলারি আছে। স্মৃতি বলেছে ভাইয়া আমার কাছে কারো অনেক কঠিন লাগতো, আপনার ক্লাস করে আমার অনেক সহজ মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। আমার কাছে মনে হয় অনেক সময় আমরা কোনো কিছু একটাকে কঠিন মনে করি নিজে ট্রাই আউট না করে, মানে অন্যরা কঠিন বলেছে, আমি শুনেছি, আমার সাবকনসিয়াস মাইন্ড, আমার অবচেতন মন ধরেই নিয়েছে যে জিনিসটা কঠিন। এরপরে যত সহজই আমি দেখি না কেন বিষয়টা সম্পর্কিত টপিকগুলো, আমার কাছে মনে হয় না 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 এটা তো সবাই বলে কঠিন, তাহলে নিশ্চয়ই এটা কঠিন, অথবা আমি বোধ হয় টপিকটা ভালো মতো বুঝতে পারছি না দেখে আমার কাছে সহজ মনে হচ্ছে। বাংলা ব্যাকরণে সবগুলো টপিকই সহজ যদি তুমি একটু ঠান্ডা মাথায় পড়ো। হয় কি, বাংলা ব্যাকরণে স্টুডেন্টরা বেশি খারাপ করার কারণ হচ্ছে যে আমরা এটা একদম এইচএসসি পরীক্ষার আগে আগে গিয়ে পড়ার একটা চাপ নেই, তখন আমাদের কিন্তু সব দিকে চাপ, টেস্ট পেপার সলভ করতে হবে, আমাদের গ্রুপ সাবজেক্ট গুলো শেষ হয় নাই, আমাদের বাংলা ইংলিশও পড়তে হবে, সব দিকে সম্মিলিত চাপে, পিস্টনের চাপে আমরা একদম পিষ্ট হয়ে যাই। এই জন্য তখন বাংলা ব্যাকরণের সহজ টপিক গুলো আরো বেশি কঠিন মনে হয়। এই জন্য বাংলা ব্যাকরণ যেটা করতে হবে ঠান্ডা মাথায় পড়বা। আমি যেটা করতাম, আমি যখন ইন্টারে পড়তাম বা কলেজে পড়তাম, সারাদিন অন্যান্য সাবজেক্ট গুলো পড়ার পর যখন আর আমার মাথা কাজ করতো না, তখন আমি বাংলা পড়া শুরু করতাম, কারণ বাংলা আমার পড়তে ভালো লাগতো, বাংলা আমার সহজ লাগতো। তো বাংলা আমি একদম, মাথা যখন জ্যাম প্যাকড হয়ে যেত, মাথা আর কাজ করছে না, ব্রেইন যখন বিদ্রোহ ঘোষণা করতো যে না আজকের জন্য অনশন ধর্মঘট, আজকে আর খাটবো না, তখন হচ্ছে আমি বাংলা পড়তাম, তখন ব্রেন আবারও কাজ করা শুরু করতো। ঠিক আছে ভাইয়া, সায়েন্স কি কঠিন নাকি? একই উত্তর, সেটা হচ্ছে তুমি যদি নিয়মিত পড়ো তাহলে আসলে কোনো সাবজেক্টই কঠিন না। আর তুমি যদি একদম পরীক্ষার আগে গিয়ে পড়তে বসো তাহলে তো সব সাবজেক্টই কঠিন, তাহলে তো বাংলাও কঠিন, তাই না? আমি কি এই ক্লাসটি আর দেখতে পারবো কিনা, আজকে ক্লাসে যারা রেজিস্ট্রেশন করে বুক করেছে তাদেরকে পরবর্তীতে এসএমএস এ এই ক্লাসগুলো ইউটিউবে আনলিস্টেড হিসেবে থাকবে, সেটা লিংক দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সামি আক্তার বলছে ভাইয়া কালকে আমার পরীক্ষা, তবুও আপনার ক্লাস করছি, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন বলছে রেইনকোট ক্লাসটা আগে অনেকে কঠিন বলতো, আপনার কাছে করার পরে সহজ মনে হচ্ছে। দ্যাটস মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এগুলা আমরা বাসায় সলভ করবো। হ্যাঁ, এগুলো আমরা বাসায় সলভ করতে পারবো, কঠিন কিছু নেই। এইবার আসো কর্মকারক। কর্মকারক কি কারক ভাইয়া? কর্মকারক বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, বাক্যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি বাবা কলম কিনে এনেছেন, বুঝো, বাবা কলম কিনেছেন, এইটুকু যদি হয় বাক্যটা, বাক্যটা কি বললাম ভাইয়া? বাবা কলম কিনেছেন, বাবার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। এখন এই বাক্যে কিনেছেন তো হচ্ছে আমার ভার্ব বা ক্রিয়া, তার মানে এটাকে আমার কারকের হিসাবের মধ্যে ঢুকায় লাভ নাই, বরং এটার সাথে অন্যের কার কি সম্পর্ক আছে সেটা দিয়ে আমি বের করবো যে অন্যটা কোনটা কি কারক। এখন বাবাটা কি ভাইয়া? বাবাটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক।
এইবার প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া কলমটা কি? কলমটা কি বুঝতে পেরেছো? কলমটাই হচ্ছে আমাদের কর্ম। কি প্রশ্ন দিয়ে বের করা যায় এটা আমরা দেখব। কি প্রশ্ন দিয়ে বের করা যায় এটা আমি দেখব। এতটুকু বুঝছি। তার মানে এই লাইনটা যদি তোমার কঠিন মনে হয়, বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে, জাস্ট এই এক্সাম্পলটা দিয়ে বুঝো যে আসলে কোনো কিছু একটাকে অবলম্বন করে আশ্রয় করে কাজ করা বলতে কি বোঝায়। বুঝতে পেরেছো? কলম কর্মকারক। ওকে, চলো এবার যদি একটু এক্সাম্পল দেখি। সবুজকে যেতে হবে, সবুজকে যেতে দাও, সবুজকে ভয় পাই, সবুজকে ভিক্ষা দাও। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা একটু কারকের আলোচনায় দেখি, কর্মকারকে এই এক্সাম্পল গুলোর চেয়ে আমি এইখানে ফোকাস করবো যে কর্মকারকে কোনটা প্রশ্ন করতে হয়, কি অথবা কাকে, কি অথবা কাকে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম ভাইয়া, সেটা কি ছিল? সেটা ছিল বাবা। বাবা, এইবার আর বাবার কাছ থেকে কলম চাই না, এইবার চাই হচ্ছে আম। বাবা, বাবা হচ্ছে বোনকে, বোনকে বলতে আমার নিজের বোনকে বুঝেছে, বাবা বোনকে, বাবা বোনকে কলম, ও সরি কলম লিখে দিচ্ছে, আম লিখি, আম, বাবা বোনকে কলম অথবা আম কিনে দিলেন। ওকে ফাইন। এইবার দেখো, ওমা লেখাটা তো একদম প্লেনের মতো ল্যান্ড করছে, যাই হোক বুঝতে পারলেই হবে। বাবা হচ্ছে কি? কর্তা, আমার কিনে দিলেন কি? ক্রিয়া। তাহলে এগুলোকে আমরা হিসেবের বাইরে রাখবো। এখন ভাইয়া ভাইয়া এখানে না ঝামেলা দেখা দিয়েছে একটা, এখানে একটা ঝামেলা দেখা দিয়েছে ভাইয়া, এখানে দুইটা শব্দ ঝামেলা করছে, দুইটা শব্দের মধ্যে বুঝতে পারছি না কোনটা কর্ম। একটা হচ্ছে বোন, এই একটা ঝামেলা, বোনের জন্য আমি কলম আর আমের ভাগ কম পাই। আবার এখানে এইটাও আরেকটা শব্দ আছে, দুইটাই তো ভাইয়া আমার প্রশ্নের উত্তরে আসে। আমি যদি প্রশ্ন করি, ক্রিয়াকে যদি প্রশ্ন করি কিনে দিলেন, কি কিনে দিলেন, উত্তর হচ্ছে এই যে কি। আর আমি যদি আরেকটা প্রশ্ন করি কাকে, তাহলেও এটা কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে কাকে। তাহলে আমাকে, আমি যদি অপশন দিয়ে বলি ভাইয়া, অপশন দিয়ে যদি বলি, এটাকে যদি বলি অপশন এ, এটাকে যদি বলি অপশন বি, তাহলে আমাকে বলো অপশন এটা কোন কারক, অপশন বিটা কোন কারক, এ কোন কারক, অপশন বি কোন কারক, বোনকে কোন কারক, আর কলম অথবা আম যেটাই ধরো না, যেটাই তোমার বেশি পছন্দ, যেটা তোমার বেশি কাজে লাগে, সেটা কোন কারক বলো। মেইন প্রশ্ন হচ্ছে কর্মকারক বের করার জন্য প্রশ্ন করতে হয় কি অথবা কাকে দিয়ে। ক্লাস স্মৃতি 8:30 পর্যন্ত হবে। আচ্ছা সরে দাঁড়াই, হ্যাঁ ভাইয়া, বোনকে কি হবে, কোন কারক হবে, আর কলমকে কোন কারক হবে? ওমা কট খাওয়ার ভয় কেউ দেখি সাহস করে বলতেই পারছে না। হায় হায়, এই কি কাণ্ড। সুমাইয়া ইসলাম রুমানা বলছে বাবা বোনকে আম কিনে দিলেন কর্মকারক। আম ব্র্যাকেটে দিয়েছো কেন? আম তো এই বাক্যের মধ্যে আছে, ব্র্যাকেটে দেওয়া লাগবে না। কোনটা কর্মকারক? কর্মকারক আছে তো বুঝলাম, এখানে কোনটা কর্মকারক, বোনকে নাকি আমকে? বোনের সাথে আমের তুলনা। তাসনিয়া ভয় পেয়েছে উত্তর দিতে, কার্পণ্য করছো তোমরা। কি হবে বলো? আল্লাহ, একজন বলেছে বাবা হবে হচ্ছে কর্মকারক। বাবা কিভাবে কর্মকারক? বাবা তো কর্তা, বাবা তো কর্তা, বাবাই না কাজটা করলো, যেই বেচারা কাজটা করলো তাকে তুমি কর্তার সম্মান দিবা না? কর্তার সম্মান তো বাবাকে দিতে হবে। বোনকে, বোনকে সবাই, কিম পাপড়ি সিনহা বলছে বোনকে, ইশরাত জাহান বলছে দুইটাই কর্ম। আচ্ছা জুবাইর মিন জাকির বলছে বোনকে। এক্সাক্ট উত্তর হচ্ছে এখানে দুইটাই কর্ম। কারণ তোমার প্রশ্ন কি, তুমি প্রশ্ন কি দিয়ে করো? ক্রিয়াকে যদি প্রশ্ন করো কি দিয়ে, বাবা কি কিনে দিলেন, উত্তর হচ্ছে আম, তার মানে এটা কর্ম, এটা কর্ম, কি কিনে দিলেন আম। এরপর যদি তুমি আবার প্রশ্ন করো বাবা কাকে কিনে দিলেন, কাকে কিনে দিলেন, উত্তর হচ্ছে বোনকে, তার মানে তোমার এইটাও কর্ম, এইটাও কর্ম। দুইটা কর্ম হতে পারে ভাইয়া, দুইটা কর্ম একই বাক্যে হতে পারে, কোনো সমস্যা নেই।
বুঝছো? বোনটাও কর্ম, আমটাও কর্ম, আমের বদলে কলম লিখলে সেটাও কর্ম, বোনের বদলে ভাই লিখলে সেটাও কর্ম। কারণ আমার মেইন প্রশ্ন হচ্ছে কি অথবা কাকে। কিভাবে প্রশ্ন করব? ভার্বটা দিয়ে, ক্রিয়া যেটা, ক্রিয়াটাকে দিয়ে হচ্ছে প্রশ্ন করব। কিনে দিলেন আমার এখানে ক্রিয়া, কিনে দিলেন আমার এখানে ভার্ব, বা কিনে দিলেন আমার এখানে ক্রিয়া, এটা দিয়ে প্রশ্ন করব। কিনে দিলেন, কি কিনে দিলেন? আম, কর্ম। কাকে কিনে দিলেন? বোনকে, কর্ম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এবার একটু বলে ফেলো ভাইয়া, ক্লিয়ার? তাসনিয়া বলছে আমি এটাই মনে করেছি, কিন্তু বলো তো নাই তাসনিয়া। আমরা কি এবার ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লাস ডিসকাশনে লিখে ফেলি ভাইয়া ক্লিয়ার। ওকে, ডান। এইবার কিছু এক্সাম্পল আছে। ঝিকে মেরে বউকে শেখাও। ঠিক আছে, ঝিকে মেরে বউকে শেখাও। যদিও ভায়োলেন্স আমি একদমই সাপোর্ট করি না, তারপরও এই ধরনের এক্সাম্পল আমাদের বিভিন্ন বাংলা পরীক্ষা অনেক সময় দেখা যায়, দেখেই দেওয়া হয়েছে। ঝিকে মেরে বউকে শেখাও। ওকে, এখানে কোনটা কর্ম আমাকে বলো তো? সবই তো কর্ম বুঝলাম, ঝিকে মেরে বউকে শেখাও, এখানে কোনটা কর্ম? কোনটা কর্ম বলো তো? আচ্ছা, এইবার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। তোমরা কি সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া চিনো? এতক্ষণ আমরা প্রশ্ন করছিলাম শুধু ভাইয়া ক্রিয়া দিয়ে, ক্রিয়া দিয়ে। এইবার আমরা একটা এক ধাপ উত্তরণ হবে আমাদের, মানে একটুখানি আন্ডারস্ট্যান্ডিংটা একটু লেভেল বাড়াবো। আমরা কি সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া চিনি? একটা বাক্যে যে ক্রিয়াপদটা অর্থ সম্পূর্ণ করতে পারে আমরা সেটাকে বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। একটা বাক্যে যে বা যেই ক্রিয়াপদগুলো বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না সেগুলোকে আমরা বলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা যখন বাক্যে ক্রিয়াপদের অর্থ, ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক নির্ণয় করব, তখন আমরা প্রশ্নটা করব সমাপিকা ক্রিয়া দিয়ে। কি দিয়ে ভাইয়া? সমাপিকা ভার্ব দিয়ে, সমাপিকা ক্রিয়া দিয়ে, সমাপিকা ক্রিয়া দিয়ে। বুঝছো? তাহলে এইবার বুঝছো সমাপিকা ক্রিয়া হলে আমাদের এই প্রশ্নটা সহজ হয়ে যায়। কেন ভাইয়া? এখানে দুইটা ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে মেরে আর একটা হচ্ছে শেখাও। মেরে আর শেখাও। ঝিকে মেরে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে? বাক্যের অর্থ সম্পূর্ণ হয় নাই। তার মানে আমাদের এই যে মেরে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা দিয়ে কি প্রশ্ন করব? উত্তর হচ্ছে যে না। পরেরটা দেখি, বউকে শেখাও, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে? শিখেছে? শিখেছে। ওকে, তার মানে এটা হচ্ছে কি আমাদের সমাপিকা, সমাপিকা ক্রিয়া। প্রশ্ন করব কোনটা দিয়ে? সমাপিকা ক্রিয়া দিয়ে। এই যে প্রশ্ন করবো ভাইয়া সমাপিকা ক্রিয়া দিয়ে। ওকে, প্রশ্ন করি, বউকে শেখাও। তাহলে বাকি সব বাদ দেই, বউকে শেখাও। আমি এটুকু যদি বাদ দিই, আমি পাইলাম হচ্ছে বউকে শেখাও। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলে কি? কি অথবা কাকে? কি অথবা কাকে? বউকে শেখাও। কি শেখাও? এটা কি বলা হয়েছে কোথাও? দেখো তো এখানে কি শেখানোর কথা, এটা তো বলা হয়নি। উল্লেখ করা হয়েছে বউকে কি শেখানো হয়েছে, এটা তো বলা হয়নি। এই জন্য আমরা এই কি এর প্রশ্নটার উত্তর পাই না। ফাইন। এরপরে দেখি কাকে শেখাও। আমার লাইন ছিল বউকে শেখাও, প্রশ্ন হচ্ছে কাকে শেখাও, উত্তর হচ্ছে বউকে শেখাও। তাইলে আমি কি পাইলাম? তাইলে আমি পাইলাম যে এখানে বউকেটা হচ্ছে আমার কর্মে, কর্ম, কর্মকারক, এতটুকু বুঝলাম। আর ভাইয়া বিভক্তিতে যেন কি বলেছিলেন? কে আর রে মনে হয় দ্বিতীয় বিভক্তি, তাই না? এক্স্যাক্টলি, কে আর রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কর্মে তৃতীয়া। বুঝছো? ক্রিটিক্যালটা সলভ করে দিলাম যাতে পরের গুলো তোমরা বুঝতে পারো, বাসায় সলভ করতে পারো। বুঝতে পেরেছো? কর্ম ক্লিয়ার হলে এবার ভাইয়া বলে ফেলো ক্লিয়ার। ভাইয়া বুঝছি, কর্ম নিয়ে আর কোনো অকর্ম সাধন আমরা করব না। কর্মের ব্যাপারে আমরা এখন থেকে স্বকর্মপরায়ণ হব, তার মানে নিজে নিজেই বুঝবো। হ্যাঁ, স্বকর্মপরায়ণ। বুঝেছি? আচ্ছা, গ্রেট।
তারপর যাবো হচ্ছে ভাইয়া পরেরটাতে করণ। করণ দিয়ে কোনো কিছু একটা দ্বারা বোঝায়, কোনো কিছু একটা দিয়ে দ্বারা এগুলো বোঝায়, দ্বারা দিয়া এরকম। একটু যদি দেখি করণ কারক একদম সহজ। মিলি কলম দিয়ে লেখে, হ্যাঁ কলম দিয়ে কি করে, কলম দিয়ে, কলম দিয়ে। তাহলে আমাদের এখানে করণ কারক কি, কলম দিয়ে। সিম্পল না? তো আমাকে বলো তো, তোমাদেরকে বলেছিলাম মনে আছে কিনা, করণ কারকের সাথে সাধারণত কোন বিভক্তি হয়? সাধারণত করণ কারকের সাথে কোন বিভক্তি হয় বলতো? সাধারণত ইন জেনারেল কোন বিভক্তি হয়? সাধারণত ইন জেনারেল কোন বিভক্তি হয় করণ কারকের সাথে, বলো তো দেখি। কোন বিভক্তি হয়? তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক। চলো দেখে নেই। নতুন ধান্যে হবে নবান্ন। নতুন ধান্যে হবে বলতে কি বোঝাচ্ছে? নতুন ধানের দ্বারা হবে নবান্ন, মানে নতুন ধানের মাধ্যমে, নতুন ধানের দ্বারা হবে গিয়ে নবান্ন। নবান্ন কি? নতুন ধানের যে উৎসবটা সেটাকেই বলা হচ্ছে নবান্ন। বুঝছো? আচ্ছা, এরপর এটা যদি দেখো, এখন একটা জিনিস তোমাদেরকে বলি, করণ কারক মানে এই না যে একদম প্রকাশ্যভাবে দৃশ্যমান ভাবে দ্বারা অথবা দিয়ে থাকবেই, এমনটা কিন্তু না। এটা অনেক সময় হিডেন থাকতে পারে, হিডেন। যেমন এটা যদি দেখো, শিকারী বিড়াল গোফে চেনা যায়। লাইনটাকে একটু বুঝি। কারক যখন নির্ণয় করতে দিবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। শিকারী বেড়াল গোফে চেনা যায়, তার মানে শিকারী বেড়াল গোফের দ্বারা চেনা যায়, তাই না? গোফের মাধ্যমে চেনা যায়। শিকারী বেড়াল গোফে চেনা যায় মানে গোফের দ্বারা চেনা যায়, গোফ দিয়ে চেনা যায়, গোফের মাধ্যমে চেনা যায়। ওকে ফাইন। এখন মেইন শব্দটা কি ছিল? মেইন শব্দ হচ্ছে গোফ। নাকের নিচে যে দাড়ি থাকে এটাকে বলা হচ্ছে গোফ। হ্যাঁ, এই যে এখান দিয়ে যে থাকে, এখান দিয়ে আগে এই যে নবাব সিরাজউদ্দৌলার এরকম গোফ ছিল। হ্যাঁ, তো এই গোফের সাথে যুক্ত হয়েছে একটা এ বিভক্তি, এ বিভক্তি যুক্ত হয়েছে। তাইলে এই যে গোফের সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? বলো ভাইয়া, পানির মতো পরিষ্কার। এত সহজ কারক, এটা ভাইয়া আজকের ক্লাস না করলে তো বুঝতেই পারতাম না। এতদিন ধরে তো আমরা কারককে ভয় পেতাম, কারণ কারক সম্পর্কে আমরা জানতামই না। অন্যরা বলেছে, আমরা শুনেছি, আমরা ভেবেছি কারক কঠিন, এই জন্য কখনো পড়েই নাই, সলভ করতে যাইনি। ডান, ভেরি গুড। এইবার হচ্ছে আমাদের সম্প্রদান কারক। এটা মনে আর বোঝানো লাগবে না, তাই না? লাগবে? ইয়েস নো বলো ভাইয়া, এটা কি বোঝানো লাগবে? একটা পোল করি, অনেকক্ষণ যেহেতু পোল হচ্ছে না, অনেকে একটু ঝিমিয়ে পড়েছে, একটা ইয়েস নো পোল করি। ভাইয়া এটা কি পড়ানো লাগবে আর লাগবে না? এটা কি পড়ানো লাগবে আর লাগবে না বলো ভাইয়া, ইয়েস অর নো পোল দাও। সম্প্রদান কারক পড়ানো লাগবে নাকি লাগবে না? সুমাই ইসলাম রুমানা, বোঝা যাচ্ছে আমার নিয়মিত শিক্ষার্থী, বলছে সাধু সাধু। জি ভাইয়া। এইবার তোমরা বলে ফেলো যে ভাইয়া এটা কি সম্প্রদান কারক কি পড়বো নাকি পড়বো না? তোমরা পোলে ভোট দিতে দিতে আমি পড়ায় ফেলতে পারবো সম্প্রদান কারক। যখন কোন একটা পদকে, মানে বাক্যে যখন ক্রিয়াপদ বোঝাবে কোনো কিছু একটা একেবারে সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া, ফি সাবিলিল্লাহ যেটাকে বলা হয়, গেল, ঠিক আছে, কুরবানি, গিফট, বা বন্ধুদের টাকা ধার দেওয়া কি সম্প্রদান কারক? ইন রিয়েল না, গ্রামাটিক্যালি না। বন্ধুদেরকে টাকা ধার দিলে তোমার মনে তো টাকা ফেরত পাওয়ার একটা ইচ্ছা আছে, তো বন্ধুদেরকে টাকা ধার দেওয়া ব্যাকরণগতভাবে সম্প্রদান কারক না, কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যালি বন্ধুদেরকে টাকা ধার দেওয়া মানে হচ্ছে ফি সাবিলিল্লাহ, এই টাকার ফেরত আসার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, ওকে। না স্যার বলেছো, তার মানে বুঝতে পেরেছি যে তোমরা সম্প্রদান কারকটা বুঝছো। এখানে দেখো
ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দাও। এইটা একটু বুঝি, সৎপাত্রে কন্যা দাও মানে কি? মানে হচ্ছে কন্যাকে, মেয়েকে একজন সৎ জামাইয়ের হাতে দাও। ওই যে জামাইয়ের বাড়িতে মেয়েরা যখন যায় তখন তো তাকে সত্য ত্যাগ করে দেওয়া হয়, তাই না? যে তার যে অধিকারটা কিন্তু তখন শ্বশুর বাড়ির কাছে দেওয়া হয়, এই আর কি বোঝানো হচ্ছে। দেশের জন্য প্রাণ দাও, ধোপাকে কাপড় দাও। এই যে দেখো আমাদের ধোপা কিন্তু কর্মকারক। এই এক্সাম্পলের মধ্যে দেখে, সম্প্রদান কারকের মধ্যে দেখে তোমরা কি হলো না, এইটাকে দেখে তোমরা হচ্ছে কনফিউজ হয় না, এটা হচ্ছে কর্মকারক। আরেকটা জিনিস আছে নিঃস্বার্থভাবে দানের পাশাপাশি, আরেকটা জিনিস হচ্ছে পারলৌকিক স্বার্থ। পারলৌকিক মানে কি ভাইয়া? পরলোকগত, পরলোকগত স্বার্থ। পরলোকগত স্বার্থের মধ্যে বাবা যেমন নামাজ পড়লেন পরকালের জন্য, তিনি কি করলেন, তিনি তার যে এফোর্টটা, মানে আমি মনে করি দেখো আমি যদি নামাজ পড়ি আমি আসলে কি ব্যয় করি, কি দেই, আমার যে ঈমান বা আমার যে তাওহীদ এটা আমি প্রকাশ করি কিসের মাধ্যমে? আমি যে সময়টুকু ব্যয় করি, আমি যে এফোর্টটুকু দেই, আমি যে প্রায়োরিটিটুকু দেই, এটাও কিন্তু নিঃস্বার্থভাবে দেওয়া। নিঃস্বার্থভাবে আল্লাহর কথা চিন্তা করা, নিঃস্বার্থভাবে আল্লাহকে সময় দেওয়া, পুরো ব্যাপারটাই কিন্তু একদম সম্প্রদান বা একদম পুরোপুরি ত্যাগ করে দেওয়া। এটা কখনো আমি ফেরত চাই না। বুঝতে পেরেছ? এই জন্য এগুলো সম্প্রদান কারকের মধ্যে ফেলা হয়। সামি আক্তার বলছে বন্ধুদের টাকা ধার দিলে আর পাওয়া যায় না, আই নো বেটার। ঠিক আছে, অপাদান কারক। এই অপাদানের অধিকরণ হয়তো বা আমাদের কারো কারো কাছে একটু নতুন, আমরা এইখানে তাহলে একটু মনোযোগ দিই ভাইয়া, অপাদান আর অধিকরণের ব্যাপারটা একটু বুঝি। যা থেকে কোনো কিছু বিচ্যুত মানে কি? কোনো কিছু মনে করো আলাদা হয়ে যাওয়া, মানে অনেক সময় বলে যে আমরা খবরে দেখি যে ট্রেন রেল লাইন থেকে বিচ্যুত হয়েছে, তার মানে ট্রেন যে লাইন দিয়ে যাওয়ার কথা সেখান থেকে পড়ে গেছে। অথবা আম গাছের মধ্যে ঝুলে আছে, আম গাছ থেকে টুপ করে পড়ে গেছে। মানে নিউটনের মাথায় মনে করো একটা আপেল পড়েছে, এটা আপেলের বোটা থেকে বিচ্যুত হয়েছে। গৃহীত, জাত মানে কি ভাইয়া? জাত মানে হচ্ছে কোনো কিছু উৎপন্ন। বিরত মানে কোনো কিছু থামা, আরম্ভ মানে শুরু, দূরীভূত মানে দূর হয়ে যাওয়া, রক্ষিত মানে কোনো কিছুকে সেভ করা, এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক করে। তার মানে আমরা বুঝতে পারলাম অপাদান কারকের মধ্যে অনেকগুলো জিনিস ইনক্লুডেড। গাছ থেকে পাতা পড়ে, কি থেকে? গাছ থেকে পাতা পড়ে। আমরা কি পড়েছিলাম? বিচ্যুত মানে কি? বিচ্যুত মানে হচ্ছে কোনো কিছু আলাদা হয়ে যাওয়া। গাছের ডাল থেকে পাতা যদি আলাদা হয়ে যায় তাহলে এটা কি কারক? অপাদান কারক। গাছ থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে এটা অপাদান কারক। আবার এইখানে দেখো বাঘকে ভয় পায় কে? উত্তর হচ্ছে সবাই, কিন্তু এখানে একটু সাহস দেখানো হয়েছে আর কি এক্সাম্পলটাতে। বাঘকে ভয় পায় কে? চিড়িয়াখানায় যখন আমরা বাঘকে দেখতে যাই কেউই তো ভয় পাই না। বাঘ থাকে খাঁচার মধ্যে, আমরা থেকে বাইরে থেকে আমরা হই হই করি, আমাদের কাছে মনে হয় আরে বাঘ এটা কোনো ব্যাপার নাকি। তো ওই সিচুয়েশনটাকে বলা হচ্ছে বাঘকে ভয় পায় কে। এটা কি? কেউ ভীত হওয়াটাই এখানকার আমাদের অপাদান কারক। এবার যদি কিছু এক্সাম্পল দেখি, গাছ থেকে পাতা পড়ে, ওই যে উৎপন্নর কথা, জাতের কথা বলেছিলাম কি? দেখো এখানে জাত বা উৎপন্ন হওয়া, দুধ থেকে দই হয়, তিল থেকে তেল হয়, এগুলো হচ্ছে আমাদের জাত বোঝায়। পাপে বিরত হও মানে পাপ করো না বাবা, অনেক পাপিষ্ঠ তুমি, অনেক পাপ করছো জীবনে, আর পাপ করো না। এটা কোনটা? এই যে দেখো বিরত হওয়া, দেখেছো? সব এখান থেকে পাবা। মনে পড়ে দুপুরে পাঠশালা পলায়ন। আচ্ছা, পলায়নটা কোনটার মধ্যে পড়ে ভাইয়া? দেখো পলায়নটা পড়ে হচ্ছে এই দূরীভূত হওয়া, মানে দূরে ভাগা, ভাগ মিলখা ভাগ, দূরে ভাগা। বুঝছো? বাবাকে বড্ড ভয় পাই, ভয় পাওয়া আগেই বলেছি, তিলে তৈল হয়, উৎপন্ন হওয়া, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। এই পাপটাকে তাহলে তুমি, এই যে মৃত্যুটাকে, এটাকে তুমি উৎপন্ন হিসেবে ধরতে পারো, যে পাপ থেকে মৃত্যুর উৎপত্তি, এইভাবে তুমি ধরে নিতে পারো আর কি। অপাদান কারক বুঝছো? আচ্ছা, অপাদান কারক বুঝলে এবার বলো ভাইয়া ক্লিয়ার। অপাদান কারক বুঝলে একটু বলো ক্লিয়ার। অপাদান কারকে বাকিগুলোর চেয়ে একটু টার্মিনোলজিক্যাল এলিমেন্ট বেশি, একটু এলিমেন্ট বাকিগুলোর চেয়ে বেশি। বিচ্যুত হইলে, ভয় পাইলে, উৎপন্ন হইলে, রক্ষিত হইলে, দূরীভূত হইলে, অনেকগুলা
এলিমেন্ট আছে আর কি, এই জন্য একটু কঠিন মনে হতে পারে। বাট দেন অ্যাগেইন তুমি যদি বাকি সবগুলোকে চিনতে পারো, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান এবং অধিকরণ, বাকি 5টা যদি চিনো, তুমি একটা কারক তোমাকে নির্ণয় করতে দিলে তুমি মনে করো বাইর করতে পারতেছো না এটা কোন কারক, তখন তুমি দিয়ে দেবে যে এটা অপাদান কারক, কারণ আমি বাকি 5টা তো ভালো মতো চিনি। এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। বাকিগুলো তো চিনি, এটা এমনি পারবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড। এবার আমরা যাব হচ্ছে অধিকরণ কারকের দিকে। কোথায় যাব? অধিকরণ কারকের দিকে। অধিকরণ কারক মূলত 3 প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আচ্ছা, যাচ্ছি, দাঁড়াও। এইবার দেখো, আমরা এইখান থেকে দেখা শুরু করি অধিকরণ কারক কোনটা কোনটা হয়। কালাধিকরণ, কাল অধিকরণ। কাল, এই কালা মানে কিন্তু এই কালো, ব্ল্যাক না। এই কালা বলতে বোঝাচ্ছে কাল মানে মনে করো অতীত কাল, বর্তমান কাল, সময় বোঝাচ্ছে। কালাধিকরণ নাম শুনে বোঝা যাচ্ছে ভাইয়া কালাধিকরণ মানে হচ্ছে কি? কালাধিকরণ হচ্ছে সময় বোঝাচ্ছে। বসন্তে ফুল ফোটে, কোন সময় ফুল ফোটে? বসন্তে ফুল ফোটে। সকালে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে। কালাধিকরণ ক্লিয়ার? খুবই সহজ। কাল অধিকরণ, সময় যে অধিকরণটা দিয়ে কাল বা সময় বোঝায়, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, সেটাকে বলা হচ্ছে কালাধিকরণ। ক্লিয়ার হলে ভাইয়া আপুরা একটু লিখে ফেলবো ক্লিয়ার, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে পরের টপিকে আমরা যাব কিনা। তার মানে এখানে বসন্তে এবং সকালে দুইটাই শব্দেই কাল বা সময় নির্দেশ করেছে, এটা তাহলে ক্লিয়ার। আধারাধিকরণ, আচ্ছা, ক্রিয়া সম্পাদনের স্থান বা আধারকে, স্থান বা আধারকে আধারাধিকরণ বলে। আধার মানে কি বুঝছো? আমরা একটা শব্দ যদি একটু তোমাদেরকে দেখাই, শব্দটা হচ্ছে জলাধার। জলাধার মানে কি ভাইয়া? জলাধার মানে হচ্ছে জলের আধার, তার মানে জল যেখানে থাকে। আরেকটা শব্দ আছে, শব্দটা হচ্ছে মৎস্যাধার। মৎস্যাধার অনেকে হয়তো অপরিচিত শব্দটার সাথে, জাস্ট আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মৎস্যাধার মানে হচ্ছে যে জায়গায় মৎস্য থাকে, মৎস্যের আধার, যেটা মানে যেখানে অনেক মাছ থাকে, এরকম মানে আবদ্ধ একটা জায়গার মধ্যে যদি কিছু থাকে, সেটাকে সাধারণত আধার বলা হয়। জলাধার, মৎস্যাধার এরকম বলা হয়। আধার, তার মানে আধার দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে আধার দিয়ে তাহলে নিশ্চয়ই একটা জায়গার কথা বোঝাচ্ছে, যেখানে কোনো কিছু বাউন্ডারির মধ্যে আছে, একটা লোকেশনের কথা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি তাই, আধারাধিকরণ দিয়ে বোঝানো হয় ভাইয়া স্থানকে। ক্লিয়ার এটা? তুমি এই পথে যেও না, আমি বিশ্ববিদ্যালয়ে যাই। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। তার মানে আমরা বুঝলাম কালাধিকরণ বলতে কাল বা সময়কে বোঝাবে, আধারাধিকরণ বলতে স্থান বা আধারকে বোঝাবে। আরো একটা তো ভাইয়া বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে ভাবাধিকরণ। একটু ভাবাধিকরণটা যদি দেখি, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। আচ্ছা, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। হ্যাঁ, কান্নায় শোক মন্দীভূত হয়। আচ্ছা, ওকে, এটা একটু এক্সট্রা এসেছে, এটা কেটে দেই। আসলে 3 প্রকারই হবে। দেখো, এইবার যদি ভাবটা যদি একটু বুঝাই, অন্ধকারে সূর্যোদয়ে মানে কোনো কিছু একটা মাধ্যমে বোঝাচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয়। এইখানে আমি যদি একটু বলি, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য মানে কি? একটা ক্রিয়াকে, একটা ক্রিয়ার নামকে বোঝাবে, যেটা একটা ক্রিয়া না কিন্তু ক্রিয়ার নাম। একটু যদি বুঝাই যে এইখানে কান্না, কান্না করা একটা ক্রিয়া, কিন্তু এইখানে যদি তুমি দেখো এটা কিন্তু কান্নায় শোক মন্দীভূত হয়, তার মানে এইটাই আমার একটা ক্রিয়া বাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, দ্যাট মিনস এখানে আসলে পুরোপুরি এটা ক্রিয়ার কাজ করে নাই, কিন্তু এখানে কোনো কাজের কথা বোঝায় না, এটা একটা কাজের নাম বুঝিয়েছে, কান্না। ওইটাকে বলেছে ভাইয়া ক্রিয়াবাচক বিশেষ্য। অন্য ক্রিয়ায় কোন ভাবের যদি অভিব্যক্তি প্রকাশ করে, তার মানে এটা দেখো, এইটা ক্রিয়াবাচক বিশেষ্য, এটা নিজে কি করেছে? এটা ক্রিয়ার কাজটা করে নাই, বরং এটা কি করেছে? এটা ভাব প্রকাশ করেছে একটা, এটা একটা ভাব প্রকাশ করেছে। এমনটা যদি ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো ভাবাধিকরণ। তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ভাবাধিকরণ।
ক্রিয়া যদি ক্রিয়ার কাজ না করে, ক্রিয়া যদি নিজের কাজ না করে অন্য একটা ভাব প্রকাশ করে, তখন সেটাকে আমরা ভাবাধিকরণ বলি। বুঝেছি? ভেরি গুড। ওকে, তারপরে দেখি এখন। আচ্ছা, এইখানে এইখানে এই যে আধারাধিকরণ, এইটার তিনটা পার্ট আছে: ঐকদেশিক, অভিভাবক এবং বৈষয়িক। ঐকদেশিক বলতে কি বোঝায়? যেমন পুকুরে মাছ আছে, যখন একটু বড় জায়গা বোঝায় ঐকদেশিক। অভিভাবক মানে হচ্ছে পুরোটুকু। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য যদি একটু বোঝাই, এই দুইটার মধ্যে ঐকদেশিক আর অভিভাবকের মধ্যে যদি একটু পার্থক্য বোঝাই, মানে মনে করো আমার একটা গ্লাস আঁকছিলাম, তো গ্লাস হয়ে গেছে বালতি। আমি যদি বলি গ্লাসে পানি আছে, তার মানে গ্লাসের পুরোটুকু জায়গায় পানি আছে, একদম পুরোটুকুতে কভার্ড আছে। যদি পুরোটুকুতে থাকে তাহলে আমি কি বলবো? তাহলে বলবো সেটা হচ্ছে অভিব্যাপক। তার মানে সর্বস্তই এর ব্যাপকতা আছে, এটা সর্বদিকে ছড়িয়ে আছে, অভিব্যাপক। আর যদি এমন হয় কোথাও আছে কোথাও নাই, ফর এক্সাম্পল বনে বাঘ আছে, আমি যখন বলি বনে বাঘ আছে, ডাজ দ্যাট মিন যে বনের প্রতিটা চিপায় চাপায় বাঘ আছে, যেখানেই যাই সেখানেই বাঘের ভয়, এখানে গেলেও বাঘ উকি দিচ্ছে, ওখানে গেলে বাঘ আমাকে হাই দিচ্ছে, এমনটা তো না। পুকুরে মাছ আছে, পুকুরের কি সর্বত্র মাছ আছে? মানে মনে করো এটা একটা পুকুর, মাছ আছে, এই যে এগুলো মনে করো মাছ, কোথাও কোথাও আছে কোথাও কোথাও নাই, তাই না? কিন্তু পুরো পুকুরেই তো মাছ নাই। পুরো পুকুরে আছে মনে করো পানি, তার মানে পুকুরে পানি আছে যদি বলতাম, আমি যদি বলতাম পুকুরে পানি আছে, সেটা হতো অভিব্যাপক। আমি যদি বলি পুকুরে মাছ আছে, সেটা ঐকদেশিক। বুঝতে পেরেছো? বুঝছো? সব জায়গায় ছড়িয়ে থাকলে একরকম, আর যদি কোথাও কোথাও থাকে তাহলে আরেক রকম। আর বৈষয়িকটা কি? বৈষয়িকটা হচ্ছে কোন বিষয়, অঙ্ক একটা বিষয়, ধর্ম একটা বিষয়, রাজনীতি একটা বিষয়, কোন টপিকে। বিষয় বলতে একদম বাংলা ইংরেজি হতে হবে তা না, কোন টপিকে। বিষয় বলতে ওই যে একদম পরীক্ষার বিষয় না আর কি, জীবনের বিষয় হতে পারে, যেমন রাজনীতি। ডান, ভেরি গুড। চলো এইবার তাহলে আমরা কোশ্চেন সলভিং এর দিকে চলে যাই। আমাদের ক্লাসের মোটামুটি আলোচনা শেষ, এখন আমরা টানা কোশ্চেন সলভ করব। আমরা পোলে চলে যাই। পোল, হ্যাঁ দিয়ে দিলাম একটা পোল, দেখি বলো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে কোন কারক? করণ কারক হবে? হবে না, কারণ ঘরের দ্বারা তো কিছু হয়নি। অধিকরণ অপাদান কর্তৃকারক হবে? কর্তৃকারক এটা হতে পারে, কারণ কাজটা করছে এই বেচারা ভ্রমর, সেই তো আসছে, তাই না? তাইলে ভ্রমর হবে হচ্ছে ভ্রমর কর্তৃকারক, কিন্তু জানতে চাইছে ঘরেতে, তাহলে কর্তৃকারক বাদ দেই। বাকি আছে হচ্ছে অধিকরণ আর অপাদান। এইটার মধ্যে কি হবে বলো? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কোথায় আসলো? ঘরে। কি বুঝাইছে? জায়গা। জায়গা বুঝলে কি হয়? স্থান, আধার, কি হয় এটা? বি ইজ দা কারেক্ট আনসার, অধিকরণ কারক। বি ইজ দা কারেক্ট আনসার, অধিকরণ কারক। আমি একটু দেখে নেই কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। ফার্স্ট হয়েছে হুমায়রা, সেকেন্ড হচ্ছে ইশরাত জাহান এবং থার্ড হচ্ছে তাসনিম জ্যোতি মাইশা। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। পরের প্রশ্ন, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায় কোন কারক? লেটস সি, শিক্ষায় কোন কারক? ইয়েস, দিয়ে দিলাম পোল। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এটা কোন কারক? কর্ম হবে? কর্তৃ হবে না। শিক্ষার দ্বারা আমাদের আগ্রহ বাড়ছে, যদি এখানে এমন হতো যে শিক্ষার মাধ্যমে অন্ধকার ঘুচে যাচ্ছে বা এরকম কিছু, তাহলে এখানে আমরা শিক্ষাকে করণ দিতে পারতাম, বাট এটা শিক্ষায় বলেছে, তাহলে এটা করণ কারক হবে না। আর আরেকটা কি যেন পড়েছিলাম লাস্ট, ওই যে বিষয়ভিত্তিক কি যেন একটা, কোন কারকের মধ্যে যেন পড়েছিলাম? অধিকরণ কারকের মধ্যে আমরা পড়েছিলাম। সো এটা শুড বি অধিকরণ কারক, তাই না? অধিকরণ।
জাকির বলছে ও ফার্স্ট হয়েছে, ও দাবি করেছে ফার্স্ট হয়েছে। আমি দেখে নিই তো আসলে ফার্স্ট হলো নাকি জাকির। ইয়েস, জাকির ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে তাসনিম জ্যোতি মাইশা এবং থার্ড হচ্ছে সামিয়া আক্তার। ওকে, 6 নম্বর প্রশ্ন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি? পোল দিয়ে দেই, তোমরা বলো। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6, লেটস সি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ কি এটা? মনে হয় স্থান বা লোকেশন, তাই না? কি দিচ্ছ? কি হবে? কর্তৃ হবে না, অবদানার অধিকরণ রাখি অপশনে, কর্ম হবে না, এই দুইটার কোন একটা হবে বলো। কি হবে কারেক্ট অ্যান্সার? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি, অধিকরণ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অধিকরণ। ভেরি গুড, এই তো পারছো আস্তে আস্তে করে। ফার্স্ট হয়েছে হুমায়রা, সেকেন্ড হয়েছে ইশরাত জাহান, থার্ড হচ্ছে তাসনিম জ্যোতি মাইশা। 7 চিহ্ন, সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে? আচ্ছা, এটা আজকে যদিও পড়ে নেই, তোমরা ক্লাস ডিসকাশনেই বলো। ঠিক আছে, এটাতে পড়লে না যে তোমরা বলো সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে। তার মানে আমরা অনেক সময় বলে নাই যে মাঝি, ও মাঝি ভাই, মাঝি ভাই আমারে লন, আমারে নিবেন, মাঝি ভাই আমারে নিবেন, এই হলো গিয়া তোমার সম্বোধন, মাঝি ভাই। তাহলে এটা কি বসছে? ড্যাশ হাইফেন সেমিকোলন কমা। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে এটা? কমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দেখো, কমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্ষাকালে সাপের ভয়, 8 নম্বর, এটা পোল দিয়ে দেই। কোনো কিছু থেকে যদি ভয় উৎপন্ন হয়, ভয় যদি উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অপাদান নাকি অধিকরণ? ঝটপট বলে ফেলো। বর্ষাকালে সাপের ভয়, সাপ থেকে ভয় উৎপন্ন হচ্ছে, তাহলে এটা করণ হবে না, অধিকরণ হবে না, কর্ম হবে না, উৎপন্ন, ভয় উৎপন্ন হওয়া, মনে হয় অপাদানের ষষ্ঠী হবে। বিভক্তি দেখাই লাগবে না, কারণ বিভক্তি তো সবগুলো সেম, কারকটা বুঝতে পারলেই হবে। দিস শুড বি অপাদান। কোনো কিছু থেকে যদি ভয়, বিচ্যুত হওয়া, দূরীভূত হওয়া, রক্ষিত হওয়া, ভয় পাওয়া, সেটা বাবাকেই হোক আর ফারহান ভাইকেই হোক, সবকিছু হয়ে যাবে অপাদান। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা সঠিক উত্তর দিতে পেরেছো। দেখে নেই। ওকে, সো ফার্স্ট হয়েছে তাসনিম জ্যোতি মাইশা, সেকেন্ড হচ্ছে মোসাম্মদ মিম, থার্ড হচ্ছে সামিয়া আক্তার। ভেরি গুড। সো লাস্ট দুটো প্রশ্ন আমরা ক্লাস ডিসকাশনে সলভ করব। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন, পলাইলে যেন কি হয় ভাইয়া বলতো? স্কুল পালাইলে কি হয়? স্কুল পালাইলে হচ্ছে অপাদান। লাস্ট ওয়ান, বেলা যে পড়ে এলো জলকে চল, এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এটা একটু তোমাদের পক্ষে পারা টাফ, কারণ এটা চাকরির পরীক্ষা আসার প্রশ্ন। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সাধারণত এত কঠিন প্রশ্ন তোমাদের এইচএসসি লেভেলে, অ্যাডমিশন লেভেলে দিবে না। বাট এটা যদি এসেই থাকে তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সম্প্রদান, জলকে চল। তাই কি সম্প্রদান? কি মনে হয় বলো তো? এটা যদি আমরা সলভ করি, তোমরা বলো এবার দেখি।
এটা কোন কারক কোন বিভক্তি হবে? জলকে, জলকে। তাহলে আমরা যদি একটু দেখি, ভাইয়া শব্দটা মূল শব্দ হচ্ছে জল, আর এর সাথে যুক্ত হচ্ছে কে। তাহলে 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 আমরা এটাকে দিতে পারি কি, কই গেল? অলরাইট, জলের সাথে কে যুক্ত হয়ে জল কে, বুঝছি। ভেরি গুড। সো আমরা আজকের একটা ক্লাসে কারক বিভক্তির আলোচনাটা কিন্তু শেষ করে ফেললাম। ইনশাল্লাহ আজকে কারকের যে বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেললাম একদম ধীরে সুস্থে একটা আলোচনার মাধ্যমে। নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল ছিল। আশা করি পরবর্তীতে এরপর তোমরা যখনই কারক পড়বে আমার কথা তোমাদের মনে পড়বে এবং কারকে তোমরা আর ভয় পাবা না। আজকে যারা এই ক্লাসে পেড স্টুডেন্ট ছিল না, মানে আমাদের যারা ফ্রি স্টুডেন্ট হিসেবে ফ্রি লাইফ ক্লাসটা করলা, তারা তাদের অনুভূতি জানাতে পারো। এই ক্লাসটা এখনই শেষ করে দিব। ক্লাসটা শেষ করে দেওয়ার পর ক্লাস রেটিং দিতে পারবা যে ক্লাস কেমন লেগেছে। একটা 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার পপ আপ করবে। বেশি ভালো লাগলে 5 স্টার, আর যদি অপেক্ষাকৃত কম ভালো লাগে 4 স্টার। এভাবে করে কমাতে বাড়াতে পারবা আর কি। তো তোমরা এটা জানিয়ে দিলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। পরবর্তীতে আরো এই ধরনের ক্লাস নিয়ে তোমাদের মধ্যে আমরা আসবো, এবং আমাদের যে কোর্সটা রয়েছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও আমরা এই সবগুলো ক্লাসই আরো বিস্তারিত ভাবে আরো বিশদ আলোচনার মাধ্যমে করি। যারা আমাদের পেড স্টুডেন্ট তারা তো অলরেডি জানো, যারা আজকেই প্রথম এবং হয়তোবা প্রথম না হলেও ক্লাস করেছে কিন্তু ভর্তি হয়নি, তারাও জানলে তারাও বুঝলে আমাদের ক্লাসগুলো কেমন হয়। ইনশাল্লাহ তোমাদেরকেও আমাদের পেইড কোর্সের ক্লাসে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে এখনই তোমাদের কাজ শেষ হচ্ছে না, তোমরা অবশ্যই ক্লাসটা রেটিং দিয়ে যাবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।